আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর ভাইয়া আপুরা, ডিএস ডাইনামিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আমি আছি, তোমাদের জাহিদ ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমাদের ডিএস ডাইনামিক স্কুলের ন্যানো এসএসসি প্লেলিস্টের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসের আগে আমি খুব বেশি কথাবার্তা বলবো না, তোমাদেরকে আজকে আমি জীববিজ্ঞান পড়াবো। জীববিজ্ঞানের অধ্যায় 3 বা কোষ বিভাজন যে চ্যাপ্টার, সেটার উপর আজকে আমি ক্লাস নিব। তো জীববিজ্ঞানের আগের যে চ্যাপ্টারগুলো ছিল, চ্যাপ্টার 1, 2, ইতিমধ্যে তোমাদের শাহানশা ভাইয়া, শাফিন ভাইয়া ক্লাস নিয়ে নিয়েছেন। তো তোমাদের জীববিজ্ঞানের বেসিক সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে যদি তোমরা ক্লাসগুলো করে থাকো। আর যদি না করে থাকো, এই ক্লাসটা করার জন্য তোমার কিন্তু কোষের বেসিক নলেজ থাকতে হবে, যে কোষ কি, কোষের মধ্যে কি উপাদান থাকে। কোষ কি তা আমি একবার বলে দিই। আমাদের বডি যে গঠিত, এত বড় আমাদের দেহ, দেহের মধ্যে একদম ক্ষুদ্রতম যে একক, ক্ষুদ্রতম যে ইউনিট যেটা নিয়ে আমাদের দেহটা গঠিত হয়েছে, সেটাকে আমরা কোষ বলি। কোষের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেগুলো আমাদের ওই ক্লাসগুলা করে জানতে হবে। তোমাদের যদি আগের ক্লাসগুলা করা হয়ে থাকে, তাহলে আজকের ক্লাসটা তোমরা কমপ্লিটলি বুঝতে পারবে ইনশাল্লাহ, একটু মনোযোগ দিলেই। তো চলো আমরা শুরু করি, আর বেশি কথা না বাড়াই। আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন চ্যাপ্টারের নাম দেখে তোমরা আসলে আইডিয়া করতে পারছো যে এই চ্যাপ্টারটা কি নিয়ে। অর্থাৎ একটা কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, মানে কোষ বিভাজিত হবে বা কোষ ভাগ হবে, ভাগ হয়ে সে একটা নতুন কোষ তৈরি করবে, এটাকে কোষ বিভাজন বলা হচ্ছে। আচ্ছা, কোষ বিভাজন কেন প্রয়োজন? কখনো কি তোমাদের মনে এই প্রশ্নটা এসছে? দেখো, একদম যখন আমাদের জন্মের আগে, যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, সর্বপ্রথম আমরা কি ছিলাম? আমরা কিন্তু সবার আগে ছিলাম একটা এককোষী জাইগোট। আমরা ছিলাম এককোষী জাইগোট। আমরা ছিলাম একটা এককোষী জাইগোট। এবং এই জাইগোটটা কিভাবে তৈরি হয়েছিল? এই জাইগোটটা তৈরি হয়েছিল বাবা থেকে আসা শুক্রাণু, বাবা থেকে আসা শুক্রাণু এবং মা থেকে আসা ডিম্বাণু, বাবা থেকে আসা শুক্রাণু এবং মা থেকে আসা ডিম্বাণু, এই দুইটা কোষ একত্রিত হয়ে তৈরি করেছিল জাইগোট। এই জাইগোটটাই পরবর্তীতে বিভাজিত হতে হতে একটা থেকে দুইটা কোষ তৈরি হয়েছে, দুইটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়েছে, তারপর চারটা কোষ থেকে আটটা কোষ তৈরি হয়েছে। এই ক্ষুদ্র একটা এককোষী জাইগোট থেকে আমাদের বডির সব পার্টস গঠিত হয়েছে। মানে আমরা কিন্তু এই একটা কোষ থেকে আমাদের ফুল বডি তৈরি হয়েছে। আমাদের বডিতে এখন কোষের সংখ্যা কত তোমরা কি আন্দাজ করতে পারো? আমাদের বডিতে কোষের সংখ্যা বর্তমানে প্রায় 30 মিলিয়ন। প্রায় 30 মিলিয়ন, সরি আমি ভুল বলেছি, আমাদের বডিতে কোষের সংখ্যা হচ্ছে 30 ট্রিলিয়ন। 30 ট্রিলিয়ন। কোন জায়গায় 100 ট্রিলিয়নের কথাও বলা হয়েছে। তো সংখ্যাটা কত বড় তোমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছো, তাই না? তো এই যে একটা কোষ থেকে আমাদের ফুল বডি তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হচ্ছে। এই কারণে আমাদের কোষ বিভাজনটা জানা প্রয়োজন, ঠিক আছে? এটা কোষ বিভাজনের একটা টাইপ। কোষ বিভাজনের কিন্তু 3টা টাইপ আছে। খেয়াল করো, এই যে শুক্রাণু তৈরি হয়েছে বাবার দেহে, মায়ের দেহে তৈরি হয়েছে ডিম্বাণু, এগুলো হচ্ছে জনন কোষ। তারা তৈরি হয়েছে আবার জনন মাতৃকোষ থেকে। শুক্রাণু তৈরি হয়েছে শুক্রাণু মাতৃকোষ থেকে, ডিম্বাণু তৈরি হয়েছে ডিম্বাণু মাতৃকোষ থেকে, তারপর শুক্রাণু ডিম্বাণু মিলে এককোষী জাইগোট। এই জাইগোট থেকেই পরবর্তীতে বিভাজন হতে হতে আমাদের এত বড় দেহটা তৈরি হয়েছে। বোঝা গেল তাহলে আমাদের কোষ বিভাজনের বেসিক কথাবার্তা। আচ্ছা, এখন আমরা কোষ বিভাজন জিনিসটা কাকে বলবো? তাহলে আমরা কোষ বিভাজন কাকে বলতে পারি বলতো? আমরা কোষ বিভাজন কাকে বলতে পারি? আমরা কোষ বিভাজন কাকে বলতে পারি? কোষ বিভাজন যদি আমরা একদম সিম্পল ভাষায় বা সরল ভাষায় বলতে চাই, সেটা হবে যে একটি কোষ থেকে নতুন কোষের সৃষ্টি। একটি কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, ব্যাপারটা আমি খুবই সিম্পল করে লিখছি। একটি কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, এটাই হচ্ছে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজনের বিস্তারিত সংজ্ঞা কিন্তু আমাদের সামনেই আছে, স্লাইডে তোমাদের জন্য আমি রেডি করে রেখেছি। আমি কেন এই কথাটা বললাম? যেন তোমরা একদম সিম্পল একটা আইডিয়া নিতে পারো মাথায়, যে কোষ বিভাজন বলতে কি বোঝায়। একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হয় হচ্ছে কোষ বিভাজন।
এখন কোষ বিভাজন কিন্তু দেখা যায় 3 ধরনের। এগুলো আমাদের সামনে আসবে পড়ার মধ্যে, তখন আমরা শুধু রিডিং দিয়ে যাব। এখন তোমাদেরকে আমি আগেই বুঝিয়ে দিচ্ছি, কোষ বিভাজন হচ্ছে মূলত 3 ধরনের। কোষ বিভাজন হচ্ছে ভাইয়া কয় ধরনের? 3 ধরনের। প্রথম ধরনের কোষ বিভাজনকে আমরা বলি অ্যামাইটোসিস। আমরা বলি অ্যামাইটোসিস। আমরা এই কোষ বিভাজনটাকে কি বলতেছি? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস বলতে কি বোঝায়? অ্যামাইটোসিস হচ্ছে সবচেয়ে সরল ধরনের কোষ বিভাজন। অ্যামাইটোসিসটা হচ্ছে ভাইয়া একদম সিম্পলেস্ট, এটা হচ্ছে সবচেয়ে সরলতম। অ্যামাইটোসিস হচ্ছে সরলতম কোষ বিভাজন। অ্যামাইটোসিসের মধ্যে কি হয় খেয়াল করো, আমরা যখন একটু আগে তোমাদেরকে এই পেজে দেখালাম আমাদের দেহের মধ্যে, মানে আমাদের দেহের মধ্যে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হচ্ছে, 2টা থেকে 4টা তৈরি হচ্ছে। এটা আমরা তো উন্নত প্রাণী, আমাদের দেহের যে বিভাজনটা হয় আমাদের দেহ কোষের মধ্যে, এটাকে আমরা অন্য একটা নাম দেই। আমরা পরবর্তীতে নামটা দেখবো, এটাকে বলা হয় মাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস জিনিসটা কি? অ্যামাইটোসিস হচ্ছে সবচেয়ে সিম্পল। মনে করো আমার কাছে এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। কোষের ভিতরে কি থাকে? তোমরা যদি আগের চ্যাপ্টারগুলো ক্লাস করে থাকো তোমরা জানো কোষের মধ্যে আছে নিউক্লিয়াস। কোষের মধ্যে আছে নিউক্লিয়াস। অ্যামাইটোসিসটা আমরা কেন বিস্তারিত পড়বো না, কারণ এটা আমাদের পরীক্ষায় আসে না, এবং এটা নিয়ে শুধু আমাদের বেসিক কনসেপ্ট থাকলেই চলবে যে অ্যামাইটোসিস জিনিসটা কি। আচ্ছা, এটা আমাদের কোষ, কোষের মধ্যে থাকে কি? নিউক্লিয়াস। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয়? এই কোষটা সে ধীরে ধীরে আকারে এরকম বড় হতে থাকে এবং ভিতরের দিকে ভাঁজ হতে থাকে। সে আকারে বড় হতে থাকে এবং ভিতরের দিকে ভাঁজ হতে থাকে। তার যে নিউক্লিয়াসটা ছিল এটা ওইভাবে লম্বা হতে থাকে। তাহলে অ্যামাইটোসিসে কি হচ্ছে? একটা কোষ, তার ভিতরে নিউক্লিয়াস আছে, কোষটা লম্বা হয় এবং ভিতরের দিকে ভাঁজ হয়, নিউক্লিয়াসটাও এরকম লম্বা হতে থাকে। পরবর্তী ধাপে কি হয়? পরবর্তী ধাপে আমাদের এই কোষটা যেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে যাচ্ছিল সে সম্পূর্ণ ভিতরের দিকে ভাঁজ হয়ে যাবে, নিচের দিকেও সম্পূর্ণ ভাঁজ হয়ে যাবে। 2টা আলাদা আলাদা কোষ সৃষ্টি হয়ে গেল এবং তাদের নিউক্লিয়াস গুলোও আলাদা হয়ে গেল। এই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় আমাদের ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট এইসব জীবে। একদম নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে অ্যামাইটোসিস দেখা যাবে আমাদের ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট এইসব জীবে। আমাদের ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, বা আমরা বলতে পারি আমাদের নিম্ন শ্রেণীর জীবে। আমাদের নিম্ন শ্রেণীর যে জীবে তাদের দেহ মেইনলি হয় এককোষী দেহ বেশিরভাগই, তো তাদের এককোষী দেহটা এইভাবে সরল প্রক্রিয়ায় একটা থেকে 2টা কোষে পরিণত হয়ে যায়। এটাকে আমরা বলি অ্যামাইটোসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যামাইটোসিস নিয়ে কথাবার্তা কিন্তু এখানে শেষ। আমরা অ্যামাইটোসিস নিয়ে আমাদের ক্লাসের বিস্তারিত পড়ার মধ্যে আর আলোচনা করব না, যেহেতু খুব সিম্পল ব্যাপারটা। আমাদের দ্বিতীয় ধরনের যে কোষ বিভাজন তার নাম হচ্ছে মাইটোসিস। আমরা সবকিছু নিয়ে কিন্তু ভিতরে পড়াশোনা করব, শুধু ক্লাস শুরুর আগে ক্লাসের বেসিক সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখছে। আমাদের দ্বিতীয় ধরনের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এই যে আমাদের দেহ, একটু আগে আমি যে ছবিটা দেখালাম, আমাদের দেহ মায়ের গর্ভে প্রথম অবস্থায় কি ছিল? একটা এককোষী জাইগোট ছিল। এই জাইগোটটা একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হচ্ছে, 2টা থেকে 4টা তৈরি হচ্ছে। এইখানে যে একটা থেকে 2টা কোষ তৈরি হচ্ছে এটা কিন্তু মোটেও সরল প্রক্রিয়া না, এটা একটা জটিল প্রক্রিয়া। এর মাঝে অনেকগুলা ধাপ আছে। এই ধাপগুলা অতিক্রম করে একটা কোষ থেকে 2টা কোষ সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন। কিন্তু অ্যামাইটোসিসে খেয়াল করো কোনো ধাপ নাই, শুধুমাত্র কোষটা লম্বা হচ্ছে, নিউক্লিয়াসটা লম্বা হচ্ছে, ভিতরের দিকে ভাঁজ হয়ে নতুন 2টা কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে কোনো ধাপই নাই। কিন্তু আমাদের মাইটোসিস কি? মাইটোসিস কোষ বিভাজনে একটা থেকে 2টা কোষ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বাট অনেকগুলো ধাপ অতিক্রম করে তাকে বিভাজিত হতে হয়। এটা আমাদের উন্নত শ্রেণীর জীব, যেমন আমরা, উন্নত শ্রেণীর প্রাণী এবং উন্নত শ্রেণীর উদ্ভিদ আমাদের দেহকোষে হয়। উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের দেহকোষে হয় এই মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে? তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হবে আমাদের? আমরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হচ্ছে ধাপগুলো সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে হবে, এবং আমরা এই ক্লাসে বিস্তারিত দেখে ফেলবো, কেননা এটা আমাদের পরীক্ষায় প্রতি বছর আছে একটা পেড কোশ্চেন।
আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি একটু বলে রাখি, চ্যাপ্টারটা হচ্ছে খুব ছোট, খুব সোজা, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছরই দেখা যায় এসএসসিতে এখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন এসেই থাকে সব বোর্ডেই, এবং এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ে গেলে, খুব ছোট এবং খুব সোজা একটা চ্যাপ্টার, ভালো মতো পড়ে গেলে তোমাদের এসএসসিতে একটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। ভালো না তাহলে ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? মাইটোসিস হয়ে থাকে উন্নত উন্নত উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে। কোথায় হবে? উন্নত উদ্ভিদ ও প্রাণী দেহের কোষে। উন্নত উদ্ভিদ ও প্রাণী দেহের কোষ, প্রাণী দেহকোষে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে উন্নত উদ্ভিদ এবং প্রাণী দেহের কোষে, ঠিক আছে? আমাদের সর্বশেষ যে কোষ বিভাজনের ধরনটা আছে, সর্বশেষ যে কোষ বিভাজনের ধরনটা আছে তার নাম হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তার নাম হচ্ছে মিওসিস কোষ বিভাজন। অনেকে এটাকে মায়োসিসও উচ্চারণ করে, মিওসিস উচ্চারণ করে, মায়োসিসও উচ্চারণ করে। এখন খেয়াল করো, এই প্রথম পেজে যখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম বলেছিলাম বাবা থেকে আসা শুক্রাণু এবং মা থেকে আসা ডিম্বাণু, এই দুইটা কোষ মিলে তৈরি হয় এককোষী জাইগোট, যেটা আমরা প্রথম মাতৃগর্ভে ছিলাম। এই জাইগোটের মধ্যে মাইটোসিস বিভাজন হতে হতে আমাদের এই দেহ তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু খেয়াল করো, বাবার দেহে এই শুক্রাণু কোষটা কিভাবে তৈরি হয়েছে, মায়ের দেহে এই ডিম্বাণু কোষটা কিভাবে তৈরি হয়েছে? তারা কি মাইটোসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়? না, এই যে জনন কোষ তৈরি হবে মিওসিস বিভাজনের মাধ্যমে। জনন কোষ তৈরি হবে মিওসিস বিভাজনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু তারা কিভাবে তৈরি হবে? শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে তৈরি হবে? শুক্রাণু এবং ডিম্বাণু তারা কি? তারা হচ্ছে জনন কোষ। তাহলে এইখানে খেয়াল করো, শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ অর্থাৎ জনন মাতৃকোষ, পুংজনন মাতৃকোষ, ছেলেদের ক্ষেত্রে যে জনন মাতৃকোষ, এইখান থেকে আমাদের তৈরি হচ্ছে শুক্রাণু। এখান থেকে আমাদের তৈরি হচ্ছে শুক্রাণু, বা শুক্রাণুকে আমরা কি বলি? পুংজনন কোষ, ঠিক আছে? জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হচ্ছে। কোন প্রক্রিয়ায় তৈরি হয়? মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় তৈরি হয়। এইখানে যে বিভাজনটা দেখা যায় এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এটা হচ্ছে কি? মিওসিস কোষ বিভাজন। সেম ভাবে যখন আমাদের ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হয়, অর্থাৎ স্ত্রী জনন মাতৃকোষ থেকে স্ত্রী জনন কোষ তৈরি হয়, সেই প্রক্রিয়াটাও কিন্তু আমাদের মিওসিস বিভাজনের মাধ্যমেই হয়। সেই প্রক্রিয়াটাও আমাদের মিওসিস বিভাজনের মাধ্যমে হয়। বোঝা গেল? আমি সরে যাচ্ছি, আমি সরে গেলেই তোমরা আসলে দেখতে পাবা কোন বিভাজনের মাধ্যমে হচ্ছে? মিওসিস বিভাজনের মাধ্যমে হচ্ছে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে, তাই না? তাহলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো, তারা মিলে তৈরি করবে এককোষী জাইগোট। এই জাইগোটের মধ্যে আমাদের কি বিভাজন হবে? এই জাইগোটের মধ্যে হবে আমাদের মাইটোসিস বিভাজন। তার মধ্যে হবে মাইটোসিস বিভাজন। এই মাইটোসিস বিভাজনের মাধ্যমেই আমাদের ফুল দেহ সৃষ্টি হবে, আমাদের পুরা দেহ তৈরি হবে। বোঝা গিয়েছে তাহলে ব্যাপারটা? এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে কেন শুক্রাণু মাতৃকোষ থেকে মাইটোসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয় না, বা ডিম্বাণু মাতৃকোষ থেকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কেন ডিম্বাণু তৈরি হয় না? এই প্রশ্নগুলো করতেই পারো। তাই আমরা মাইটোসিস এবং মিওসিস নিয়ে চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব, যেন তোমরা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাও। এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে এককোষী জাইগোট থেকে আমাদের পুরো দেহ গঠিত হচ্ছে, আমাদের এই দেহের মধ্যে কিন্তু জননাঙ্গও ইনক্লুডেড, আমাদের জননাঙ্গ অন্তর্ভুক্ত। তাহলে আমাদের জননাঙ্গ তৈরি করার জন্য কিন্তু মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। কিন্তু জননাঙ্গের ভিতরে থাকে জনন মাতৃকোষ, ওই মাতৃকোষটা বিভাজিত হয়ে তৈরি করবে কি? জনন কোষ। এটার জন্য আবার মিওসিস প্রয়োজন। এটা বেসিক পার্থক্য। চ্যাপ্টারের প্রথমে তোমরা এটা ভালোভাবে নাও বুঝতে পারো, কিন্তু চ্যাপ্টারের শেষে গিয়ে পুরো ক্লাসটা করার পরে ইনশাল্লাহ আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, ঠিক আছে? চলো তাহলে আমরা আমাদের ক্লাসের মধ্যে আগাই। দেখো তোমাদেরকে ক্লাসের স্লাইডে কি বলা হয়েছে। আমরা কোষ বিভাজন কাকে বলবো? আমরা কোষ বিভাজনের এখন এই আসল সংজ্ঞাটা দেখো, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্ত হয়ে একটি থেকে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি হয় তাকে আমরা বলি কোষ বিভাজন। বুঝতে পেরেছ? কেন দুটি বা কেন চারটি
কেন 3টা সৃষ্টি হয় না, কেন 5টা সৃষ্টি হয় না, এগুলোর উত্তর আমরা ক্লাসের মধ্যেই পাবো। যখন আমরা মিওসিস কোষ বিভাজন দেখব, প্রথমে মাইটোসিস নিয়ে বলি। যখন আমরা মাইটোসিস কোষ বিভাজন বলবো, আচ্ছা বোর্ডে উপরে লিখলে লেখাটা আসলে ক্লিয়ার হয় না, নিচে লিখছি তাই। যখন আমরা মাইটোসিস কোষ বিভাজনের কথা বলবো, তখন আমরা দেখব এই মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে নতুন 2টা কোষ সৃষ্টি হচ্ছে। এবং যখন আমরা মিওসিস কোষ বিভাজন বলবো, তখন আমরা দেখব একটা কোষ থেকে নতুন 4টা কোষের সৃষ্টি হচ্ছে। কেন সৃষ্টি হচ্ছে 4টা কোষের, কেন এখানে 2টা কোষের, এই উত্তরগুলো যদি তুমি জানতে চাও, তোমার মনে যদি প্রশ্ন থাকে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আমার আলাদাভাবে উত্তর দেওয়া লাগবে না, তোমরা ক্লাস করলেই বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এখানে যে চিত্রটা দেখিয়েছিলাম, দেখো অ্যামাইটোসিসের কথা চিন্তা করো। এই যে আমাদের প্রথম কোষ, এই কোষ থেকে নতুন 2টা কোষ তৈরি হইল। প্রথম যে কোষটা ছিল, যে মাদার সেল, তাকে আমরা বলবো মাতৃকোষ। তাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল, মাতৃকোষ। আর নতুন যে কোষগুলা সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি অপত্য কোষ বা ডটার সেল। তাদের আমরা বলি কি? অপত্য কোষ অথবা ডটার সেল। তাদেরকে আমরা বলে থাকি অপত্য কোষ বা ডটার সেল, ঠিক আছে? এটা তোমাদের এখানে বলা হয়েছে। আমরা নতুন সৃষ্ট কোষগুলোকে বলি অপত্য কোষ, এবং যেই কোষ থেকে অপত্য কোষটা সৃষ্টি হয় তাকে আমরা বলি মাতৃকোষ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের দেহের 2টা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। কিন্তু ওভারঅল কোষ বিভাজন প্রক্রিয়া কয় ধরনের? 3 ধরনের, একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। কিন্তু অ্যামাইটোসিসটা যেহেতু আমাদের উন্নত শ্রেণীর জীবদেহে হয় না, তাই অ্যামাইটোসিস নিয়ে একদম প্রথমেই হালকা কিছু কথাবার্তা বলে ফেলেছি, যেন তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে যে কেন ভাইয়া 3 ধরনের, আমাদেরকে তো অ্যামাইটোসিসটা বলেন নাই, কিন্তু ইতিমধ্যে বলে দিছি যেন তোমাদের এখানে এসে আর কনফিউশন তৈরি না হয়। আচ্ছা, এখন দেখো, তোমাদেরকে আমি তো একটা কথা বললাম যে এক কোষী জাইগোট থেকে আমাদের পুরো দেহ সৃষ্টি হচ্ছে, দেহের মধ্যে কোষগুলা বিভাজিত হতে হতে নতুন অনেক কোষ তৈরি করে। আমাদের দেহে এমন কিছু কোষ আছে যারা কখনো বিভাজিত হয় না। যারা কখনো বিভাজিত হয় না, তারা শুধু আকারে বড় হতে পারে, কিন্তু তারা কখনো বিভাজিত হবে না। সেই কোষগুলো কোনগুলো? আমাদের স্নায়ু কোষ বা নিউরন। প্রাণীদেহের স্নায়ু কোষ বা নিউরন, যেই নিউরনের মাধ্যমে আমাদের ব্রেইন থেকে নার্ভাস সিগন্যাল ফুল বডিতে যায়, ওই নিউরনের কোষগুলা কিন্তু কখনোই বিভাজিত হবে না। তারপর আমাদের হৃৎপেশির কোষ, আমাদের যে হৃৎপিণ্ডের যে কোষগুলা, তারাও কিন্তু কখনো মাইটোসিস প্রক্রিয়াও বিভাজিত হবে না, মিওসিস প্রক্রিয়াও বিভাজিত হবে না। তারপর আসো পেশি কোষ, আমাদের যে হাত পায়ের পেশিগুলা, ঠিক আছে? চিন্তা করো, আমাদের যে পেশি কোষ, এই পেশি কোষগুলোও কিন্তু বিভাজিত হচ্ছে না, শুধুমাত্র আকারেই বড় হচ্ছে, তারা কিন্তু বিভাজিত হয় না, আকারে বড় হয়, ঠিক আছে? তারপর আমাদের পরিণত রক্তকণিকা, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, মানে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তারাও বিভাজিত হয় না, ঠিক আছে? তাই এরকম কিছু কোষ আছে যারা বিভাজিত হয় না, তারা কোষ হওয়া সত্ত্বেও বিভাজিত হয় না। এটা আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই, দেখি কি টপিকের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথমেই মাইটোসিস নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমি এটা একটু এখানে মার্ক করে দিচ্ছি মাইটোসিস কথাটা, যাতে তোমরা আলাদাভাবে বুঝতে পারো। সরি, মাইটোসিস কথাটা মার্ক করে দিচ্ছি। দেখো, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হচ্ছে? আমরা ইতিমধ্যে বলেছি, যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে নতুন 2টা কোষ সৃষ্টি হচ্ছে আমাদের দেহ কোষের মধ্যে, তাকেই বলি আমরা মাইটোসিস। এখানে কি বলেছে? যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ। কেন প্রকৃত বা সুকেন্দ্রিক বলা হয়েছে? কারণ আমরা ইতিমধ্যে বলেছি মাইটোসিস, মিওসিস, এই 2 ধরনের কোষ বিভাজন উন্নত শ্রেণীর জীবে হয়, এবং উন্নত শ্রেণীর জীবে কোষ কিরকম, সুকেন্দ্রিক নাকি আদিকেন্দ্রিক? সুকেন্দ্রিক আদিকেন্দ্রিক কি, এগুলা বুঝতে হলে কিন্তু তোমাদেরকে আগের লেকচারগুলো করতে হবে, যেখানে তোমাদেরকে কোষ নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলছি আমাদের প্রকৃত কোষ, মানে আমাদের উন্নত শ্রেণীর জীবে যে কোষগুলা, সেই কোষ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ কিছু ধাপের মধ্য দিয়ে একটা থেকে 2টা নতুন অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। ক্লিয়ার হলো? আচ্ছা, আমি আশা করি এখানে তোমাদের আলাদাভাবে বোঝার কিছু নাই, তোমরা এটাই বুঝে গেছো ইতিমধ্যে। আচ্ছা, মাইটোসিসের ধাপগুলো আমাদের দেখতে হবে। এখন ধরো কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজন জিনিসটাকে তোমার পরীক্ষার সাথে তুলনা করো।
আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কি করি? বাসায় প্রস্তুতি নিই না? আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে বাসায় একটা প্রস্তুতি নিই যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমরা একটু প্রিপেয়ার্ড হয়ে নিই বা রেডি হয়ে নিই। একটা কোষ সে যখন বিভাজিত হবে, ওই কোষ বিভাজনটা তার জন্য একটা পরীক্ষা, তাই সে বিভাজিত হওয়ার আগে কিছু প্রস্তুতি নেয়। তার এই প্রস্তুতির যে দশাটা তাকে বলা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, আমাদের কোষ বিভাজনের পূর্বে কোষের নিউক্লিয়াসের যে দশা সেটাকে আমরা বলি ইন্টারফেস। ইন্টারফেসটা হচ্ছে প্রস্তুতিমূলক একটা পর্যায়। সে বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তোমরা যেমন পরীক্ষার আগে প্রিপারেশন নাও, সেও কোষ বিভাজনের আগে প্রস্তুতি নেয়। এটাকে বলা হয় ইন্টারফেস। এটা কিন্তু আমাদের ক নাম্বারে আসতে পারে। বুঝেছো ইন্টারফেস কথাটা বা এই টার্মটা দিয়ে কি বোঝায়? এটা আসতে পারে। যেমন ধরো একটা কোষ যখন একটা থেকে দুইটা হবে, একটা কোষ যখন বিভাজিত হয়ে একটা থেকে দুইটা হবে, তাহলে তার মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল, কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াসটাকেও তো একটা থেকে দুইটা হতে হচ্ছে, তাই না? এখন নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে। এটার জন্য তোমাদেরকে আগের চ্যাপ্টার পড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যারা অলরেডি চ্যাপ্টার পড়েছো তারা তো নিশ্চয়ই বুঝছো আমি কিসের কথা বলছি। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু। ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। এখন নিউক্লিয়াসটা যেহেতু ডাবল হচ্ছে, ডিএনএটা যদি আগে ডাবল না হয় তাহলে নিউক্লিয়াসটা ভাগ হলে ডিএনএটা অর্ধেক হয়ে যাবে না? তাহলে এইখানে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ সে আগেই নিজেকে ডাবল করে নিবে। এই ডিএনএ আগেই সে নিজেকে ডাবল করে নিবে, ডাবল। তারপর যখন নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে দুইটা কোষে চলে যাবে, দুইটা ডিএনএ দুই পাশে চলে যাবে। এগুলাই হচ্ছে তার নিউক্লিয়াসের ভিতরে প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, এই প্রস্তুতি নেওয়ার দশাটাকে আমরা বলতেছি ইন্টারফেস বা প্রস্তুতিমূলক দশা। ঠিক আছে, আচ্ছা, আমাদের ইন্টারফেস শেষ হয়ে গেছে। এখন আমরা মাইটোসিস বিভাজন শুরু করব। মাইটোসিসের মধ্যেও কিন্তু দুইটা ধাপ আছে। মাইটোসিসের মধ্যে ধাপ দুইটা না, মাইটোসিসের ধাপ তো অনেকগুলা, বাট মাইটোসিসের পর্যায় হচ্ছে দুইটা। কিরকম? যেমন আমি যদি এখানে একটা কোষ আঁকি, এই হচ্ছে একটা কোষ। কোষের ভিতরে কি থাকে? ভিতরে থাকে নিউক্লিয়াস। কোষের মধ্যে কি শুধু নিউক্লিয়াস থাকে, অন্য কিছু থাকে না? কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়াস ছাড়াও একটা তরল বা অর্ধ তরল একটা পোর্শন থাকে, হাফ লিকুইডের মতো একটা পোর্শন থাকে, যাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে, লাইসোজোম থাকে, গলজি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এগুলা কিন্তু তোমাদেরকে আগের চ্যাপ্টার পরে জেনে আসতে হবে যে এটা কোষের মধ্যে কি কি থাকে। কোষের মধ্যে এই যে বাহিরে যে বর্ডারটা, এটাকে আমরা বলি কোষের ঝিল্লি বা কোষের প্রাচীর। তার ভিতরে থাকে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এখন কোষটা যখন বিভাজিত হবে, তার নিউক্লিয়াসটাকেও বিভাজিত হতে হবে এবং তার সাইটোপ্লাজম পোর্শনটাকেও বিভাজিত হইতে হবে। ঠিক আছে, তার নিউক্লিয়াসটাকেও বিভাজিত হতে হবে এবং তার মধ্যে যে সাইটোপ্লাজমটা ছিল, সাইটোপ্লাজমটাকেও তো বিভাজিত হতে হবে। দুইটা, এইখানে যে সাইটোপ্লাজম ছিল সেটা আলাদা আলাদা দুইটা কোষে ঢুকে গেছে, যে নিউক্লিয়াসটা ছিল সেটা আলাদা আলাদা দুইটা কোষে ঢুকে গেছে। নিউক্লিয়াসের বিভাজন হইল, সাইটোপ্লাজমের বিভাজনও হইল। এইখানে আমরা এই জন্য বলতেছি মাইটোসিসের যেই দশায় নিউক্লিয়াসের বিভাজন হয় তাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, এবং মাইটোসিসের মধ্যে সাইটোপ্লাজমের যে বিভাজন হয় তাকে আমরা বলি সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিসের মধ্যে কয়টা পর্যায় আছে? দুইটা পর্যায়। একটা পর্যায়ে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, এই যে নিউক্লিয়াসটা দুইটা কোষে ঢুকে গেছে বিভাজিত হয়ে, এটাকে বলবো আমরা ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়। এবং এখানে যে সাইটোপ্লাজম ছিল, এই যে সাইটোপ্লাজম ছিল, এই সাইটোপ্লাজমটাও কিন্তু ভাগ হয়ে আলাদা আলাদা দুইটা কোষে ঢুকে গেছে। এই সাইটোপ্লাজমের ভাগ হওয়াটা বা বিভাজন হওয়াটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে এখান থেকে ক্যারিওকাইনেসিস কি এবং সাইটোকাইনেসিস কি, এটা নিয়ে আশা করি তোমাদের কোনো ডাউট নাই আর। ঠিক আছে, আমরা আমাদের সামনের দিকে আগাই। আমরা ক্লাসটা খুব বড় করব না, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা ছোট, চ্যাপ্টারটা সোজা। আমি চেষ্টা করব ক্লাসটাও সোজাভাবে বোঝানোর এবং খুব সংক্ষিপ্ত রাখার, যেন তোমরা বিরক্ত না হয়ে যাও। ঠিক আছে, একটা কথা বলে দিই, ক্লাসের মাঝখানে কিন্তু এমসিকিউ আছে, সিকিউ আছে। এগুলো আমি করাবো না, এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, ক্লাসের মাঝখানে যে সিকিউ এমসিকিউ সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। যখন তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব ক্লাস শেষে, তোমরা আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে, ফেসবুকের কমেন্ট বক্সে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবা, পিডিএফ এর লিঙ্ক, ক্লাসের লিঙ্ক। সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবা এবং পিডিএফ দেখে দেখে পড়বা। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই মাইটোসিস সম্পর্কে। আমাদের মাইটোসিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
গুরুত্বপূর্ণ তথ্য কিসের সম্পর্কে? মাইটোসিস সম্পর্কে। মাইটোসিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সবার আগে দেখো মাইটোসিসটা কোথায় ঘটে। মাইটোসিস কোথায় ঘটে আমরা কিন্তু ইতিমধ্যেই বলে ফেলেছি যে প্রকৃত কোষী জীবের মানে উন্নত শ্রেণীর জীবের দেহের কোষের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। এটা কিন্তু জনন মাতৃকোষে ঘটে না। জনন মাতৃকোষে কি ঘটে? মিওসিস ঘটে। তাহলে দেহ কোষে ঘটে মাইটোসিস, জনন মাতৃকোষে ঘটে মিওসিস। ঠিক আছে। এবং মাইটোসিস কোষ বিভাজনের কারণেই কিন্তু আমরা এবং উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পাচ্ছে। এই যে আমরা লম্বা হচ্ছি, মোটা হচ্ছি, কিসের জন্য? মাইটোসিস কোষ বিভাজনের জন্য। ঠিক আছে। তারপর আসো উদ্ভিদের কোথায় কোথায় মাইটোসিস দেখা যায়। উদ্ভিদের বর্ধনশীল যে অংশগুলা, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, উদ্ভিদের ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল, উদ্ভিদের বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি অংশে এই মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। ঠিক আছে। এবং এখানে আরেকবার বলা হয়েছে ইন্টারফেস কাকে বলা হয়। এই যে মাইটোসিস কোষ বিভাজন শুরু করার আগে আমাদের কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। সেই প্রস্তুতিমূলক দশাটাই হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে। চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো মাইটোসিসের ধাপগুলো। এখন আমরা দেখবো কি মাইটোসিসের ধাপ। আমি এখানে একটু বড় করে লিখে নিচ্ছি মাইটোসিসের ধাপ। এখন আমরা দেখবো হচ্ছে মাইটোসিসের ধাপ। মাইটোসিসের পর্যায় কয়টা ছিল বলো তো আমাকে? মাইটোসিসের পর্যায় ছিল দুইটা। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। একটা ছিল সাইটোকাইনেসিস, যেখানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এখন এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজনের জন্য 5টা ধাপ আছে। এই 5টা ধাপকে আমরা মাইটোসিসের ধাপ বলি। এটা মূলত মাইটোসিসের ধাপ না, এটা কিসের ধাপ? মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ধাপ। অর্থাৎ মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইটারই বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে বলি ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের জন্য আমাদের 5টা ধাপ আছে। তাহলে এটা আসলে কিসের ধাপ? সব জায়গায় লেখা, বইয়ে গাইডে সব জায়গায় লেখা মাইটোসিসের ধাপ, বাট অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের ধাপ। এটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের ধাপ। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের ধাপ। নিউক্লিয়াস বিভাজনের ধাপ। ধাপ কয়টা আছে? ধাপ আছে আমাদের 5টা। ধাপ হচ্ছে 5টি। ধাপ হচ্ছে 5টি। ধাপগুলা কি কি আমরা একটু সিরিয়ালটা দেখে ফেলি। ধাপগুলা কি কি? প্রথম ধাপটা হচ্ছে আমাদের প্রোফেজ। প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। দ্বিতীয় ধাপের নাম কি? প্রোমেটাফেজ। তৃতীয় ধাপের নাম হচ্ছে মেটাফেজ। তৃতীয় ধাপের নাম হচ্ছে মেটাফেজ। এই যে ফেজ শব্দটা কিন্তু আসলে ইংরেজি ফেজ। এই যে ফেজ, এই ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে দশা। ফেজ মানে হচ্ছে দশা বা অবস্থা। এটা যেন আমাদের মনে থাকে। ঠিক আছে। তাহলে প্রথম ধাপ প্রোফেজ, দ্বিতীয় ধাপ প্রোমেটাফেজ, তৃতীয় ধাপ মেটাফেজ, চতুর্থ ধাপ হচ্ছে আমাদের অ্যানাফেজ। চতুর্থ ধাপ হচ্ছে অ্যানাফেজ এবং পঞ্চম ধাপ বা সর্বশেষ ধাপের নাম হচ্ছে টেলোফেজ। পঞ্চম ধাপের নাম হচ্ছে কি? টেলোফেজ। ঠিক আছে। এই যে 5টা ধাপে আমাদের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনটা সম্পন্ন হয়। এই 5টা ধাপ কমপ্লিট হওয়ার পরে গিয়ে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস হয়। বুঝতে পেরেছো? এই 5টা ধাপ শেষ হওয়ার পরে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস হয়। তাহলে চলো আমরা এখন নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ এই ধাপগুলো দেখা শুরু করি। এইটা আমাদের পরীক্ষার জন্য একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। আমাদের পরীক্ষার জন্য এটা একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। এটা আমাদের পরীক্ষায় সিকিউতে আসার জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কোনো মতেই ভুল করা যাবে না বা মিস করা যাবে না। এটা আমাদের সিকিউতে আসার জন্য একটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। চলো তাহলে আমরা আমাদের নিউক্লিয়াস বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিসের প্রথম যে ধাপ প্রোফেজ নিয়ে একটু কথাবার্তা বলি। ঠিক আছে। তার আগে এই চিত্রটা, এটা আসলে তোমাদের বইয়েরই চিত্র, আলাদা করে নেই নাই, বই থেকে নিয়ে নিছি। দেখো, এটা হচ্ছে একটা কোষ আমাদের। এটা একটা
কোষ, ঠিক আছে। কোষের এই যে বাইরের পার্ট, তার নাম কি? তার নাম হচ্ছে কোষ প্রাচীর। তার নাম হচ্ছে কোষ প্রাচীর। এই বাইরের পার্টের নাম হচ্ছে কি? কোষ প্রাচীর। আচ্ছা, কোষের ভিতরে এই যে পার্টটা, এই যে ভিতরে সবুজ পার্টটা দেখতে পাচ্ছ, তার নাম কি? তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তার নাম হচ্ছে কি? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু কোষের যত অঙ্গাণুগুলা রয়েছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গলজি বডি, সবগুলা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। এবং এই যে আমাদের কোষের কেন্দ্রীয় বস্তু বা কোষের প্রাণ কেন্দ্র, তাকে আমরা বলি নিউক্লিয়াস। তাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। তাকে আমরা বলি নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে তোমরা কি জানো? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভেতরে থাকে নিউক্লিয়ার, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আমাদের কোষের মধ্যে যে আছে সাইটোপ্লাজম, একটা অর্ধ তরল পদার্থ, নিউক্লিয়াসের ভেতরেও এরকম একটা তরল পদার্থ থাকে যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এরকম কিছু তরল পদার্থ থাকে যাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে একটা কেন্দ্রীয় বস্তু থাকে যাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে যে কেন্দ্রীয় বস্তু তার নাম হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের সঙ্গে কে যুক্ত থাকে? নিউক্লিওলাসের সঙ্গে কে যুক্ত থাকে? তার সঙ্গে যুক্ত থাকে আসলে অসংখ্য এরকম আমাদের ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোমের সুতা। এগুলোকে আমরা বলি ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন রেটিকুলাম অথবা ক্রোমোজোমের সুতা বলতে পারো সোজা বাংলা ভাষায়। এখন নর্মালি একটা কোষে এরকম থাকে নর্মালি, কিন্তু সে যখন বিভাজন করবে, সে যখন কোষ বিভাজিত হবে, তার প্রথম ধাপ কি? প্রোফেজ। এই প্রোফেজ দশায় তার মধ্যে কি হবে? এই যে আমাদের ক্রোমাটিন তন্তুগুলা আছে বা আমাদের নিউক্লিয়ার রেটিকুলামটা আছে বা সুতার মতো যে বস্তুগুলো আছে, এইগুলা এইখানে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। এগুলা কি হবে? তাহলে আমাদের প্রোফেজের প্রথম ধাপে কি হচ্ছে? প্রোফেজের প্রথম কথা কি? আমাদের প্রোফেজের প্রথম কথা কি? প্রোফেজের প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমাদের এই ক্রোমোজোমগুলা, দেখো আগে কি ছিল? একদম সুতার মতো কুণ্ডলি আঁকানো লম্বা পেঁচানো আকারে ছিল, কিন্তু এখন কি হচ্ছে? তারা ধীরে ধীরে স্পষ্ট এবং মোটা হচ্ছে, তাই না? ক্রোমোজোমগুলা খাটো হচ্ছে। আগে লম্বা সুতার মতো ছিল, এখন তারা খাটো হবে, স্পষ্ট হবে, মোটা হবে। তাহলে এই যে আমাদের ক্রোমাটিন তন্তু, আমাদের ক্রোমাটিন তন্তু, আমাদের ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু কি হবে? খাটো, খাটো হওয়া শুরু করবে, সে মোটা ও স্পষ্ট হওয়া শুরু করবে, সে মোটা ও স্পষ্ট হওয়া শুরু করবে। এখনো কিন্তু স্পষ্ট হয় নাই পুরোপুরি, স্পষ্ট হওয়া শুরু, স্পষ্ট হওয়া সে শুরু করলো। আচ্ছা, আমি এই জিনিসটা এখানে একটু আলাদা করে দিচ্ছি যেন বুঝতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম কি হইলো? এই যে আমাদের ক্রোমাটিন তন্তুগুলা ছিল সুতার মতো পেঁচানো লম্বা আকৃতির, এগুলা ধীরে ধীরে খাটো হওয়া শুরু হচ্ছে, মোটা হওয়া এবং স্পষ্ট হওয়া শুরু হচ্ছে। আমাদের ক্রোমাটিন তন্তুর মাঝে মাঝে পাওয়া যায় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে এই ক্রোমাটিন তন্তুগুলা, খেয়াল করো এগুলা কি ছিল? আগে ক্রোমাটিন তন্তু ছিল, সরি, এগুলা ছিল আমাদের ক্রোমাটিন তন্তু, এইগুলা ছিল আমাদের ক্রোমাটিন, এরকম সুতার মতো তন্তু ছিল। এই তন্তুগুলা যার সাথে লাগানো থাকে তাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হবে না, কিন্তু সেন্ট্রোমিয়ারের উপরে যে সুতাগুলো লাগানো, অর্থাৎ আমি একটু অন্য কালি দিয়ে দিই, এটা কালো কালিটাই দেখো, সেন্ট্রোমিয়ার ছিল, সেন্ট্রোমিয়ারের সঙ্গে সুতা লাগানো ছিল, অর্থাৎ আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু এটা লাগানো ছিল। এখন কি হবে? এখন আমাদের এই যে সেন্ট্রোমিয়ারটা, এটা বিভাজিত হবে না, সে তার মতোই থাকবে, কিন্তু উপরে যে ক্রোমাটিন সুতা বা ক্রোমাটিন তন্তু ছিল সে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখো সে এইভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, নিচের দিকেও সে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কি হয়ে গেল? সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভাগ হয় নাই, কিন্তু ক্রোমাটিন, আমাদের যে ক্রোমাটিন তন্তু ছিল সুতার মতো লম্বা, তারা এরকম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং সেন্ট্রোমিয়ারটা ভাগ হয় নাই। এই প্রত্যেকটা ভাগকে কি বলা হবে? প্রত্যেকটা ভাগকে বলা হবে আমাদের ক্রোমাটিড। প্রত্যেকটা ভাগকে আমরা বলি ক্রোমাটিড। প্রত্যেকটা ভাগকে আমরা কি বলবো? ক্রোমাটিড বলবো। একটু টাইমটা দেখে নিলাম।
আচ্ছা, প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে ক্রোমাটিড। তাহলে আমরা এখানে দ্বিতীয় পয়েন্ট কি বলতে পারি? দ্বিতীয় পয়েন্ট বলতে পারি আমরা সেন্ট্রোমিয়ার ব্যতীত এই যে ক্রোমোজোমগুলা, সেন্ট্রোমিয়ার ব্যতীত এই যে ক্রোমোজোমগুলা, তারা লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। তারা লম্বালম্বি বিভক্ত হয়। এবং প্রত্যেকটা পার্টকে কি বলা হয়? এই যে সুতাগুলোর আলাদা আলাদা পার্ট, কি নাম দেওয়া হয়েছে? ক্রোমাটিড নাম দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ক্রোমাটিড। এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখনো কিন্তু এই ক্রোমাটিড গুলার সংখ্যা আমরা গণনা করতে পারবো না। তারা কুণ্ডলিত অবস্থায় থাকবে। ঠিক আছে? তাহলে তারা কি অবস্থায় থাকবে? তারা থাকবে কুণ্ডলিত অবস্থায়। তারা থাকবে কুণ্ডলিত অবস্থায়। তারা থাকবে কিভাবে? তারা থাকবে কুণ্ডলিত অবস্থায়। তারা কুণ্ডলিত অবস্থায় থাকে। এখানে আমাদের প্রোফেজ দশাটা শেষ। এখন প্রোফেজ থেকে আমাদের একটা কথা মনে রাখতে হবে। প্রোফেজটা হচ্ছে আমাদের এই কোষ বিভাজনের দীর্ঘতম দশা। এই যে আমরা 5টা ধাপের নাম বললাম না, 5টা ধাপের নাম বললাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম ধাপ হচ্ছে কি? প্রোফেজ। প্রোফেজ হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘতম ধাপ। বোঝা গেল? তাহলে প্রোফেজে এই চেঞ্জেস গুলা হয় একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে, এবং এখানে আমাদের প্রোফেজ শেষ হচ্ছে। আমাদের দ্বিতীয় ধাপের নাম কি? দ্বিতীয় ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ এই দশাটা হচ্ছে স্বল্পস্থায়ী। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্বল্পস্থায়ী। প্রোফেজটা ছিল দীর্ঘস্থায়ী একটা দশা, এবং প্রোমেটাফেজটা হচ্ছে স্বল্পস্থায়ী একটা দশা। এখন আগের যে কোষটা ছিল তার সাথে প্রোমেটাফেজে কিছু চেঞ্জ কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে মাঝখানে একটা নতুন স্ট্রাকচার আবির্ভূত হয়েছে। এই স্ট্রাকচারটা কিন্তু আগে ছিল না প্রোফেজ দশায়, এটা প্রোমেটাফেজ দশায় আসছে। এইটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই যে মাঝখানে নতুন একটা স্ট্রাকচারের আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে কি? স্পিন্ডল যন্ত্র। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রোমেটাফেজে তৈরি হয় স্পিন্ডল যন্ত্র। প্রোমেটাফেজে কোষের নিউক্লিয়াসে তৈরি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। আমাদের এখানে তৈরি হবে কি? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এখানে আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। তাহলে এই স্পিন্ডল যন্ত্র জিনিসটা কি, বা এটা তৈরি কিভাবেই বা হয়, তাই না? আমাদের উদ্ভিদের কোষ বিভাজন হয়, প্রাণীর কোষ বিভাজন হয়। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্রটা কিভাবে তৈরি হয়, এবং প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্রটা কিভাবে তৈরি হয়? তোমরা যদি আগের ক্লাস করে থাকো কোষ চ্যাপ্টারে, ওইখানে দেখবা আমাদের বলা হয়েছে কোষের মধ্যে কিছু উপাদান থাকে, কিছু তন্তু, যাদেরকে বলা হয় মাইক্রোটিউবিউলস। ওই মাইক্রোটিউবিউলস থেকে কোষের মধ্যে যে মাইক্রোটিউবিউলস ছিল, সেইগুলা থেকে আমাদের উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এবং তোমরা যদি কোষ চ্যাপ্টার, মানে কোষের গঠনের যে চ্যাপ্টারটা ছিল ওইটার ক্লাস করে থাকো, বা বইটাও যদি পড়ে থাকো, তাহলে জানবা প্রাণী কোষে সেন্ট্রিওল নামক একটা উপাদান আছে। প্রাণী কোষের যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে সেন্ট্রিওল নামক একটা কণিকা বা উপাদান থাকে। এই সেন্ট্রিওল থেকে আমাদের প্রাণী কোষে তৈরি হবে এই স্পিন্ডল যন্ত্র।
প্রাণী কোষে তৈরি হবে স্পিন্ডল যন্ত্র এই সেন্ট্রিওল থেকে। ঠিক আছে, প্রাণী কোষে আমাদের সেন্ট্রিওল থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, এবং প্রাণী কোষে যেহেতু সেন্ট্রিওল থেকে তৈরি হচ্ছে, দেখা যায় তার এই যে দুই মেরুতে, স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্তকে আমরা দুই মেরু বলি। পৃথিবীর দুই প্রান্তকে যেমন দুই মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু বলা হয়, স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্তকে আমরা মেরু বলি। এবং দেখা যায় প্রাণী কোষে এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরু থেকে কিছু এরকম রশ্মি বিচ্ছুরিত হয়, কিছু এরকম রশ্মি বিচ্ছুরিত হয়। এই রশ্মিগুলাকে বলা হয় অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে। এগুলাকে বলা হয় কি? অ্যাস্টার রে, অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে। এবং এটা কোথায় পাওয়া যায়? শুধুমাত্র প্রাণী কোষে, শুধুমাত্র প্রাণী কোষে। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার উদ্ভিদ কোষে অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি দিয়ে এসো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্পিন্ডল যন্ত্র জিনিসটা কি? স্পিন্ডল যন্ত্র জিনিসটা হচ্ছে কিছু সুতা নিয়ে তৈরি একটা যন্ত্র। তার দুইটা মেরু আছে, দুই পাশে দুইটা মেরু, এবং পৃথিবীর যেরকম মাঝের অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল বলা হয়, তারও মাঝের অঞ্চলটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলবো। এবং স্পিন্ডল যন্ত্র হচ্ছে দুই পাশে দুইটা মেরু, মাঝে বিষুবীয় অঞ্চল বিশিষ্ট এরকম একটা যন্ত্র, যার মধ্যে কিছু সুতা বা কিছু তন্তু আছে। দেখো, এই হচ্ছে একটা সুতা, এই একটা সুতা, একটা সুতা, অনেকগুলা সুতা আছে, তাই না? অনেকগুলা সুতা আছে। এই স্পিন্ডল যন্ত্রের একটা সুতাকে আমরা কি নাম দিতে পারি? স্পিন্ডল যন্ত্রের যে সুতা বা যে তন্তু, তাকে আমরা নাম দিতে পারি স্পিন্ডল তন্তু। তাকে আমরা নাম কি দিতে পারি? স্পিন্ডল তন্তু। তাকে আমরা কি নাম দিতে পারি? স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল সুতা। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, কিছু কিছু স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল সুতার মধ্যে গিয়ে আমাদের এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়েছে না? এই সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়েছে। সেন্ট্রোমিয়ারের মাথায় কি লাগানো আছে? ক্রোমাটিড লাগানো আছে। এটা কিন্তু আমরা আগের চিত্রে দেখছিলাম। এই যে আমাদের এরকম সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড তৈরি হয়ে গেছিল না? ক্রোমাটিড, এই সেন্ট্রোমিয়ার গুলো এসে কোথায় যুক্ত হইলো? কিছু কিছু স্পিন্ডল তন্তুতে যুক্ত হইল। দেখো, সব স্পিন্ডল তন্তুতে কিন্তু সেন্ট্রোমিয়ার এসে যুক্ত হয় নাই। যেই স্পিন্ডল তন্তুতে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে তার নাম আমরা দিব ট্র্যাকশন তন্তু। তার নাম আমরা দিব কি? ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। তার নাম আমরা দিব ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন তন্তু অথবা ট্র্যাকশন ফাইবার। লেখাটা স্টিল অস্পষ্ট আছে, আমি আরেকবার মুছে লিখছি। ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আমি এখানে একটা দাগ দিয়ে দিই আলাদাভাবে, যেন বুঝতে কোনো সমস্যা না হয়। ক্লিয়ার? তাহলে আমাদের এই প্রোমেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় সেন্ট্রিওল থেকে, তখন স্পিন্ডল যন্ত্রের মেরুতে অ্যাস্টার রশ্মি দেখা যায়। উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় মাইক্রোটিউবুলস থেকে, এবং স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা সুতাকে বা তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু। যেই সুতা বা যেই তন্তুর মধ্যে আমাদের সেন্ট্রোমিয়ার গিয়ে যুক্ত হবে ক্রোমাটিড সহ, তাকে আমরা নাম দিব ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো আমরা এই ধাপে আর কি কি পরিবর্তন দেখতে পাই। এই ধাপে খেয়াল করো, আগের থেকেও এই ক্রোমাটিড গুলাকে আরেকটু স্পষ্ট, আরেকটু মোটা দেখাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি না এখানে আমাদের ক্রোমোজোম গুলা আরেকটু স্পষ্ট হতে থাকে। এখানে আমাদের ক্রোমোজোম গুলো স্পষ্ট হতে থাকে, তাই না? ক্রোমোজোম গুলো এখানে স্পষ্ট হতে থাকে। আচ্ছা, এখন এই ধাপের আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে খেয়াল করো, আমাদের নিউক্লিওলাস ছিল নিউক্লিয়াসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এটা আমি কি দিয়ে দিব? কোন কালি দিয়ে দিব? লাল কালি দিয়ে দিই। আমাদের নিউক্লিওলাসটা ধীরে ধীরে সে হালকা বা অস্বচ্ছ হয়ে যাচ্ছে, সে গায়েব হয়ে যাচ্ছে। এবং আমাদের নর্মালি নিউক্লিয়াসের যে আবরণটা, তার নাম কি? নিউক্লিয়ার এনভেলাপ। তার নাম হচ্ছে কি? নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার পর্দা। এই প্রোমেটাফেজ ধাপে আমাদের নিউক্লিওলাসটা এবং এই নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার যে আবরণীটা ছিল,
এইটা ধীরে ধীরে বিলুপ্ত হওয়া শুরু হয়। এই কারণে লেখা হয়েছে লুপ্তপ্রায় নিউক্লিওলাস, লুপ্তপ্রায় নিউক্লিয়ার এনভেলাপ। ঠিক আছে, তাহলে আমাদের এই ধাপে আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ হয় সেটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, আমাদের আসলে আমাকে একটু নিচু হয়ে লিখতে হচ্ছে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, এটা এখানে বিলুপ্ত হওয়া শুরু হয়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত হওয়া শুরু হচ্ছে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন সেটা এখানে বিলুপ্ত হওয়া শুরু হয়। এনভেলাপ কি হয়, বিলুপ্ত হওয়া শুরু হয়, বিলুপ্ত হওয়া শুরু হয়, পুরোপুরি কিন্তু বিলুপ্ত হয় নাই, লুপ্ত প্রায়, প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। এনভেলাপ বিলুপ্ত হওয়া শুরু হয়। এনভেলাপ কি করবে, বিলুপ্ত হওয়া শুরু হবে, বিলুপ্ত হওয়া শুরু হয়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের প্রো মেটাফেজ নিয়ে কথাবার্তা। এই হচ্ছে আমাদের প্রো মেটাফেজ নিয়ে কথাবার্তা। আচ্ছা, আমি শুধু একটা টেক্সট দিয়ে নেই। আমার হচ্ছে এক জায়গায় যাওয়ার কথা ছিল 3টা বাজে, আমি টাইমটা একটু পিছিয়ে 3:30 বাজে দিই, যেন তোমাদের ক্লাসটা আমি কমপ্লিট করে যেতে পারি। ঠিক আছে, তোমাদের ক্লাসটা যেন আমি কমপ্লিট করে যেতে পারি, এই জন্য একটু আমি টাইমটা আপডেট করে দিই যে 3:30টার দিকে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আবার আমাদের ক্লাসে ফেরত আসি। আমাদের কিন্তু নিউক্লিয়াসের যে বিভাজন ক্যারিওকাইনেসিস, তার 2টা ধাপ শেষ। আমাদের প্রোফেজ ধাপ শেষ হয়ে গিয়েছে এবং প্রো মেটাফেজ ধাপও শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, পরবর্তী ধাপের নাম কি বলেছিলাম, মেটাফেজ। পরবর্তী ধাপের নাম বলা হয়েছিল মেটাফেজ। এইখানে খেয়াল করো, এই দশায় কি হয়েছে, আগের দশায় আমরা দেখেছিলাম আমাদের নিউক্লিয়ার এনভেলাপটা আর নিউক্লিওলাসটা বিলুপ্ত হওয়া শুরু করেছে, কিন্তু এই ধাপে আমাদের মেটাফেজ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ সম্পূর্ণরূপে বিলুপ্ত। তাহলে এটা প্রথম চেঞ্জ আমরা বলতে পারি। এই ধাপে খেয়াল করো, আমাদের ক্রোমাটিড গুলাকে সবচেয়ে বেশি স্পষ্ট মনে হচ্ছে না, আমাদের ক্রোমোজোম গুলাকে সবচেয়ে বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে এই ধাপে। আরেকটা জিনিস খেয়াল করো, এই চিত্রে আমাদের প্রো মেটাফেজ দশায় ক্রোমোজোমের বা সেন্ট্রোমিয়ার গুলা কিন্তু সেম লেভেলে ছিল না, একটা ছিল এইখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এক একজন এক এক জায়গায়। কিন্তু মেটাফেজ দশায় সবগুলো একদম বিষুবীয় লাইন বরাবর, অর্থাৎ একদম মধ্যরেখা বরাবর। এই যে মধ্যরেখা বা বিষুবীয় রেখা বরাবর আমাদের সব কয়টা সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোজোম যুক্ত থাকতেছে স্পিন্ডল যন্ত্রের সাথে, এই কারণে আমরা এই দশার নাম দিয়েছি মেটাফেজ। মেটা মানে হচ্ছে মধ্য, মেটা মানে কি, মেটা মানে হচ্ছে মধ্যবর্তী, মেটা মানে হচ্ছে মধ্যবর্তী, মেটা মানে হচ্ছে মধ্যবর্তী। তাহলে যেহেতু আমাদের সেন্ট্রোমিয়ার গুলা স্পিন্ডল যন্ত্রের একদম মধ্যবর্তী অঞ্চল, যাকে আমরা বিষুবীয় অঞ্চল বলি, সেইখানে এসে যুক্ত হয়েছে, তাই আমরা এই দশার নাম দিয়েছি মেটাফেজ। তাহলে এই দশায় আমরা কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জের কথা যদি আমরা বলি, প্রথম চেঞ্জটা হচ্ছে এই দশায় আমাদের ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি স্পষ্ট। এই দশায় আমাদের ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি স্পষ্টভাবে দেখা যাবে। এই দশায় আমাদের ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি স্পষ্টভাবে দেখা যাবে। আমাদের এই দশায় দ্বিতীয় পরিবর্তন কোনটা ছিল? দ্বিতীয় পরিবর্তন ছিল আমাদের ক্রোমোজোম গুলো বা ক্রোমাটিড গুলো বা সেন্ট্রোমিয়ার একদম বিষুবীয় অঞ্চল বরাবর এসে যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল বরাবর যুক্ত হয়। সেন্ট্রোমিয়ার কোথায় এসে যুক্ত হবে? সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল বরাবর যুক্ত হয়। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চল বরাবর যুক্ত হয়। বিষুবীয় মানে কি? বিষুবীয় মানে হচ্ছে মধ্যবর্তী যে অঞ্চল, তার নামই হচ্ছে বিষুবীয় অঞ্চল। ঠিক আছে,
তাহলে সেন্ট্রোমিয়ার এখানে যুক্ত হইল। তৃতীয় পরিবর্তনটার কথা আমরা কি বলতে পারি? আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ সম্পূর্ণরূপে এখান থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমাদের নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপ সম্পূর্ণরূপে কি হবে? বিলুপ্ত হয়ে যাবে, সম্পূর্ণ বিলুপ্ত। বোঝা গেল তাহলে আমাদের মেটাফেজ ধাপে কি কি হচ্ছে? আমাদের মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াস বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিসের 3 নম্বর যে ধাপ মেটাফেজ, সেখানে কি কি হচ্ছে? এই কাহিনীগুলো সেখানে হচ্ছে। আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো, আলাদাভাবে বোঝানোর কিছু নাই। পরবর্তী ধাপ চলো, পরবর্তী ধাপের নাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাফেজ। পরবর্তী ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ। এখানে মোস্ট প্রবাবলি আমাদের যে টাইপিস্ট ছিল সেটা খেয়াল করেনি, এটা নাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাফেজ। আমি এটাকে কালো কালি দিয়ে ঢেকে এখানে অ্যানাফেজ লিখে দিই, ঠিক আছে? তোমরা আবার মাইন্ড করো না। আসলে এরকম আমরা তো সবকিছু ধরো আমরা ম্যানুয়ালি এখনো এত প্রফেশনাল কাউকে দিয়ে টাইপ করাইনি, আমাদের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে টাইপ করানো, তো এই কারণে। আর মানুষ মাত্র, কিছু কিছু ভুল তো থাকবেই। মানুষের সবকিছু একদম 100% অ্যাকুরেট হলে কিভাবে হবে, তাই না? এই দশার নাম হচ্ছে আমাদের অ্যানাফেজ। এই দশার নাম হচ্ছে আমাদের অ্যানাফেজ। অ্যানা কথাটার অর্থ কি? অ্যানা কথাটার অর্থ হচ্ছে গতি। অ্যানা কথার অর্থ হচ্ছে কি? গতি। এই যে অ্যানা কথাটা, এটার অর্থ হচ্ছে কি? গতি। আর ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে দশা বা পর্যায়। তাহলে অ্যানাফেজ বলতে আমরা কি বুঝতে পারি? অ্যানাফেজ হচ্ছে আমাদের গতি পর্যায়। এখন গতি পর্যায় কেন নাম দেওয়া হয়েছে? তোমাদের সবার মনেই প্রশ্নটা আসবে। আমি যখন এই চ্যাপ্টার পড়তাম, অ্যানাফেজকে গতি পর্যায় বলা হয়, আমার মাথায় প্রশ্ন আসতো কেন গতি পর্যায় বলবো। কেন বলবো উত্তরটা আলাদাভাবে দিচ্ছি না, এই ধাপগুলা বলবো অ্যানাফেজে কি কি হচ্ছে, তখন তোমরা নিজেরাই অ্যান্সার পেয়ে যাবা যে কেন আমরা গতি পর্যায় বলতেছি, ঠিক আছে? আচ্ছা আসো, অ্যানাফেজে আমাদের কি কি হয় আমরা আগে একটু চিত্রতে খেয়াল করি, তারপর তোমাদের জন্য বোর্ডে লিখে দিব। আমাদের মেটাফেজে একটু খেয়াল করো, সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোমের মাঝের যে পার্টটা সেন্ট্রোমিয়ার, এগুলো একদম বিষুবীয় অঞ্চল বরাবর বা মধ্যরেখা বরাবর যুক্ত হয়েছিল না? তার দুই পাশে কি ছিল? তার দুই পাশে ছিল ক্রোমাটিড। দুই পাশে ছিল কি? যে ক্রোমাটিড। দুই পাশে কি ছিল? ক্রোমাটিড। মাঝে ছিল সেন্ট্রোমিয়ারের দুই পাশে ছিল ক্রোমাটিড। এখন একবার মেটাফেজ চিত্রটা দেখলা, এখন একটু অ্যানাফেজের চিত্রটা দেখো। এইখানে আমাদের তারা কি মাঝখানে আছে? মাঝখানে নাই। আরেকটা পার্থক্য আছে, এইখানে একটা সেন্ট্রোমিয়ারের দুই পাশে 4টা ক্রোমাটিড ছিল না? একটা সেন্ট্রোমিয়ারের দুই পাশে আসলে 2টা ক্রোমাটিডই, আমি তোমাদেরকে সোজাভাবে বোঝানোর জন্য 4টা বলতেছি। 2টা ক্রোমাটিড মানে হচ্ছে আমাদের এই যে এইখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে একটা ক্রোমাটিড, আবার এইখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে একটা ক্রোমাটিড। বাট তোমরা এত কিছু আসলে এখন বোঝার কথা না, এগুলা ইন্টারমিডিয়েট লেভেলের পড়া, কয়টা? 2টা নাকি 4টা। বাট তোমরা এখন দেখো, এখানে হচ্ছে 2টা, এখানে নিচে 2টা, তো একটার সঙ্গে 4টা যুক্ত ছিল। কিন্তু আমাদের এই অ্যানাফেজ ধাপে কি হচ্ছে? একটা সেন্ট্রোমিয়ারের সাথে, অ্যানাফেজ ধাপে আমাদের একটা সেন্ট্রোমিয়ারের সাথে ক্রোমাটিড কয়টা যুক্ত? কয়টা? শুধুমাত্র একটা সাইড আছে, দেখছো? শুধু একটা সাইড আছে, আর উপরের সাইডটা গায়েব হয়ে গেছে। উপরের সাইডটা কি? গায়েব হয়ে গেছে। এখানেও খেয়াল করো, আমাদের সেন্ট্রোমিয়ারটা আছে, কিন্তু সেন্ট্রোমিয়ারের সঙ্গে ক্রোমাটিড কয়টা যুক্ত? শুধুমাত্র এক পাশেরটা আছে। নিচে যে থাকার কথা ছিল সে গায়েব হয়ে গেছে। কোথায় গায়েব হয়েছে? গায়েব হয় নাই। আমাদের মেটাফেজে যে সেন্ট্রোমিয়ারটা এখানে ছিল, সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর 2 ভাগ হয়ে যাবে। আমি এখানে একটু তোমাদেরকে এটা দিয়ে দেখাই। সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর 2 ভাগ হয়ে যাবে। এইভাবে সেন্ট্রোমিয়ার গুলা মাঝ বরাবর 2 ভাগ হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার কি হবে? মাঝ বরাবর 2 ভাগ হয়ে যাবে। এখন মাঝ বরাবর 2 ভাগ হইলে অর্ধেক পার্ট চলে যাবে উপরের দিকে, বাকি অর্ধেক পার্ট চলে যাবে নিচের দিকে।
বুঝতে পারছো? অর্ধেক পার্ট চলে যাবে উপরের দিকে, অর্ধেক পার্ট চলে আসবে নিচের দিকে। তাহলে অর্ধেক পার্টের মধ্যে তো আমাদের পুরা ক্রোমাটিডটা যুক্ত নাই, অর্ধেক ক্রোমাটিড যুক্ত, তাই না? এই জন্য দেখো অর্ধেক পার্ট চলে যাচ্ছে উপরের দিকে, অর্ধেক পার্ট চলে যাচ্ছে নিচের মেরুর দিকে। তাহলে এই অ্যানাফেজ পর্যায়ে আমাদের সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে মধ্যরেখা বরাবর দুই ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে অর্ধেক চলাচল শুরু করে ঊর্ধ্ব মেরুর দিকে, বাকি অর্ধেক চলাচল করে নিম্ন মেরুর দিকে। এই যে বিপরীত মেরুমুখী গমন শুরু হয়ে গেছে, এই সেন্ট্রোমিয়ার গুলা, ক্রোমাটিড গুলা গতিপ্রাপ্ত হয়েছে না, তারা গতিশীল, কিছু যাচ্ছে উপরের দিকে, কিছু নিচের দিকে। এই যে তারা মুভমেন্ট করতেছে, তারা মুভিং, এখন গতিশীল। এই কারণে আমাদের অ্যানাফেজ পর্যায়টাকে বলা হয়েছে গতি পর্যায়। আশা করি এখন বুঝতে পারছো। এখন খেয়াল করো, যখন সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে আমাদের বিপরীত মেরুমুখী চলন শুরু হয়েছে, কিছু কিছু সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত ক্রোমাটিড গুলার কারণে তাদের আকৃতি এরকম দেখায়। খেয়াল করো, এই যে আমাদের একটা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত এই ক্রোমোজোম গুলা বা ক্রোমাটিড, তার আকৃতি কিরকম? তাকে দেখতে মনে হচ্ছে যে ইংরেজি ভি আকৃতির। আবার এমন কিছু দেখবা, ধরো এখানে আরেকটা যাচ্ছে এদিকে, এটা দেখতে হচ্ছে এ আকৃতির, এরকম মনে হবে দেখে। এটাকে দেখে আবার কি মনে হচ্ছে? এটা হচ্ছে ইংরেজি এল আকৃতির, ঠিক আছে? আবার কিছু কিছু দেখবা, ধরো এখানে আরেকটা উপরে যাচ্ছে, এটা দেখতে কিরকম? এটা দেখতে হচ্ছে এইরকম, এটা দেখতে ইংরেজি জে আকৃতির, তাই না? এটা দেখতে ইংরেজি জে আকৃতির। আরো কিছু দেখবা যে আমাদের এইভাবে ধরো উপরের দিকে উঠে যাচ্ছে, এখানে সেন্ট্রোমিয়ার উপরের দিকে উঠে যাচ্ছে, দুইটা ক্রোমাটিড একদম একসঙ্গে হয়ে আছে, দেখতে মনে হবে ইংরেজি আই আকৃতির। তাহলে দেখো, কিছু আমাদের এরকম ক্রোমোজোমকে দেখে ইংরেজি ভি আকৃতির মনে হয়, কিছু দেখে এল আকৃতির মনে হয়, কিছু দেখে জে আকৃতির মনে হয়, কিছু দেখে আই আকৃতির মনে হয়, তাই না? এই আকৃতির উপর ডিপেন্ড করে তাদেরকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা আসলে একটু আলোচনা করি আমাদের অ্যানাফেজ পর্যায়ে কি কি হচ্ছে। অ্যানাফেজ পর্যায়ে প্রথম কি হবে? অ্যানাফেজ পর্যায়ে আমাদের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হবে। আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় ও দুইটা অংশের বিভক্ত হয়ে যে দুইটা অংশ তৈরি করছে, এই যে সেন্ট্রোমিয়ারটা আগে একসঙ্গে ছিল, মাঝে বরাবর ভাগ হয়ে গেছে, এই যে এটা তার উপরের অংশ, এটা তার নিচের অংশ, দুইটা অংশ বিপরীত দিকে যাবে। উপরের অংশ যাবে উপরের মেরুর দিকে, দিয়ে নিচের অংশ যাবে নিচের মেরুর দিকে। এই জন্য আমরা বলবো অংশদ্বয়ের বিপরীত মেরুমুখী চলন শুরু হয়। অংশদ্বয়ের বিপরীত মেরুমুখী চলন শুরু হচ্ছে। অংশদ্বয়ের কি হবে? বিপরীত মেরুমুখী চলন শুরু হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম অ্যানাফেজ পর্যায়ে প্রথমত কি কি হচ্ছে সেটা বুঝলাম। দ্বিতীয়ত খেয়াল করো, এই যে আমাদের দ্বিতীয় পয়েন্টটা বলার আগে আরেকটা কথা বলি। দেখো, এই যে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে উপরের দিকে যাচ্ছে, এই সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে নিচে, মানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে অর্ধেক যাচ্ছে উপরে, অর্ধেক যাচ্ছে নিচে। এইখানে সামনের দিকে কে, পিছনের দিকে কে, মানে তার মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ারটা এবং এই যে ক্রোমোজোম, এই অংশটার মেরুমুখী চলনে অগ্রগামী কে? অগ্রগামী কিন্তু সেন্ট্রোমিয়ার সামনের দিকে থাকে, পিছনের দিকে থাকে হচ্ছে আমাদের ক্রোমাটিডের বাহু বা ক্রোমোজোমের বাহু। বুঝতে পারছো? তাহলে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং ক্রোমোজোম বা ক্রোমাটিডের বাহু নিম্নগামী, অনুগামী হয়। অগ্রগামী এবং অনুগামী, এটা শুধুমাত্র তোমরা জেনে রাখলে চলবে, এছাড়া কোনো দরকার নেই। দ্বিতীয় ধাপে আমাদের কি হচ্ছে? এই যে আকৃতির উপর ভিত্তি করে আমরা তাদের কি কি ভাগে ভাগ করতেছি। আকৃতির উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমের কি করতেছি? শ্রেণী বিভাগ করতেছি। আকৃতির উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ, ক্রোমোজোমের নামকরণ
ক্রোমোজোমের নামকরণ, আকৃতির উপর ভিত্তি করে আমরা তাদেরকে আলাদা আলাদা নাম দিচ্ছি। কি কি নাম দিই দেখো, কিছু বললাম কি ইংরেজি ভি আকৃতির, কিছু বললাম কি এল আকৃতির, কিছু হচ্ছে জে আকৃতির, কিছু হচ্ছে আই আকৃতির। ভি এল জে আই, চার ধরনের শেপ আমরা দেখতে পাই। যেটা ভি আকৃতির তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাকে আমরা কি বলবো, যেটা ভি আকৃতির তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যেটা এল আকৃতির তাকে আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, তাকে বলবো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাকে আমরা কি বলবো, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যেটা জে আকৃতির তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা জে আকৃতির তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা জে আকৃতির তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং যেটা আই আকৃতির এটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা আই আকৃতির তাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আই আকৃতিরটাকে বলবো টেলোসেন্ট্রিক। তাহলে ভিএলজেআই, মেটা, সাবমেটা, অ্যাক্রোটেলো, চারটা বোঝা গেল। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কথা। এবং এই পর্যায়ে খেয়াল করো আমাদের যে স্পিন্ডল যন্ত্রটা ছিল সে কিন্তু ধীরে ধীরে গায়েব হওয়া শুরু করে, অর্থাৎ বিলুপ্ত হতে শুরু করে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের 3 নাম্বার ধাপ কি, 3 নাম্বার, আচ্ছা আমি অন্য পেজে অ্যাড করি। আমাদের 3 নাম্বার পয়েন্টটা কি, আমাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে স্পিন্ডল যন্ত্র, আমাদের স্পিন্ডল যন্ত্র কি হতে শুরু করে, বিলুপ্ত হতে শুরু করে। স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হতে শুরু করে, স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হতে শুরু করে। এবং এই পর্যায়ের সমাপ্তি কখন ঘটবে, এই পর্যায়ের সমাপ্তি কখন ঘটবে, যখন আমাদের এই সেন্ট্রোমিয়ার গুলা ওই মেরুতে চলে যাবে, এই সেন্ট্রোমিয়ার গুলা এই মেরুতে চলে আসবে, তখনই আমাদের এই অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি ঘটবে। তাহলে অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি কখন ঘটবে, অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি ঘটবে সেন্ট্রোমিয়ার গুলা বিপরীত মেরুতে পৌঁছালে, আমাদের সেন্ট্রোমিয়ার গুলা আমাদের সেন্ট্রোমিয়ার গুলো বিপরীত মেরুতে পৌঁছালে, বিপরীত মেরুতে পৌঁছালে অ্যানাফেজ দশার সমাপ্তি ঘটবে। অ্যানাফেজ দশার সমাপ্তি ঘটবে, ঠিক আছে। তাহলে অ্যানাফেজ জিনিসটা ক্লিয়ার, কেন অ্যানাফেজকে গতি পর্যায়ে বলা হচ্ছে এটাও কি ক্লিয়ার তোমাদের? আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। চলো আমরা আমাদের পরবর্তী টপিকে, পরবর্তী ধাপে চলে যাই। আমাদের সর্বশেষ যে ধাপ তার নাম হচ্ছে টেলোফেজ। এবং দেখো এখানে কি করা, এটাকে হচ্ছে আসলে অ্যানাফেজ নাম দেওয়া, এটাকে আমরা মুছে টেলোফেজ দিয়ে দিই, ঠিক আছে। এটাকে আমরা মুছে নাম দিব কি টেলোফেজ, এটা নাম আমরা দিব টেলোফেজ। এই দশার নাম হচ্ছে কি টেলোফেজ। টেলোফেজ হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের সর্বশেষ দশা। টেলোফেজ হচ্ছে আমাদের কি ক্যারিওকাইনেসিসের সর্বশেষ দশা। টেলোফেজ হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিসের সর্বশেষ দশা, ঠিক আছে। আচ্ছা, টেলোফেজে কি কি হচ্ছে খেয়াল করো, টেলোফেজে কি কি হয় খেয়াল করো। আমাদের মনে আছে প্রোমেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার এনভেলাপটা এবং নিউক্লিওলাসটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল। কিন্তু এখানে কি হয়, আমাদের ওই যে অ্যানাফেজ পর্যায়ে দুই পাশে বা দুই মেরুতে সেন্ট্রোমিয়ার গুলো চলে গিয়েছিল ক্রোমোজোম সহ। যখনই ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার সহ দুই মেরুতে গিয়ে পৌঁছাবে, দেখো আলাদা আলাদা দুই মেরুতে পৌঁছালো, আমাদের দুই জায়গায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপের পুনরাবির্ভাব ঘটেছে। তাহলে প্রথম ধাপ আমরা কি বলতে পারি, প্রথম ধাপ বলতে পারি আমাদের নিউক্লিওলাস, আমরা বলতে পারি আমাদের নিউক্লিওলাস এবং
নিউক্লিয়ার মেমব্রেনের এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বা নিউক্লিয়ার এনভেলপের সরি লেখাটা মুছে গেল, আমি আরেকবার লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা মাইন্ড করো না, আরেকবার লিখে দিচ্ছি আমি। টেলোফেজ, ঠিক আছে, টেলোফেজ বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, এটাও আরেকবার দিয়ে দেই। আচ্ছা, তাহলে আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ এর পুনরাবির্ভাব ঘটে। এদের কি হবে? পুনরাবির্ভাব ঘটবে। পুনরাবির্ভাব ঘটে। এই গেল আমাদের এই দশার প্রথম যে চেঞ্জ হচ্ছে সেটা। তারপর খেয়াল করো আমাদের একদম প্রোফেজ, একদম যে প্রথম ধাপ ছিল প্রোফেজে এসে আমাদের এই যে ক্রোমাটিড গুলা তারা হচ্ছে খাটো মোটা স্পষ্ট হওয়া শুরু করে। ক্রোমাটিন তন্তুগুলা তার আগে কিরকম ছিল? তন্তু বা সুতার মতো ছিল না? তার আগে ছিল তারা সুতার মতো। যদি মনে না থাকে, ক্লাসটা পিছিয়ে আমি যখন প্রোফেজ শুরু করেছিলাম তার আগে এখানে এঁকে দেখিয়েছিলাম কিভাবে থাকে, সুতার মতো প্যাঁচানো আকারে থাকে। এটাকে আমরা ক্রোমাটিন তন্তু বলেছিলাম। এই আবার তারা ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়, আবার ক্রোমাটিন তন্তুর আবির্ভাব ঘটে, মানে ক্রোমোজোম গুলা তারা আবার লম্বা হয়, সরু হয়, তারা আবার সরু লম্বা হয়ে ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। ক্রোমোজোম গুলা আমাদের কি হবে? ক্রোমোজোম গুলো সরু লম্বা হয়, অর্থাৎ তারা আবার ক্রোমাটিন তন্তুতে পরিণত হওয়া শুরু করে। তারা ক্রোমাটিন তন্তুতে পরিণত হওয়া শুরু করে। বোঝা গেল? আচ্ছা, এবং এই দশায় আমাদের আরেকটা যেই চেঞ্জ হয় বা পরিবর্তন ঘটে সেটা হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র কি হয়? বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়। আমাদের অ্যানাফেজ দশায় স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হওয়া শুরু করেছিল, আর টেলোফেজ দশায় স্পিন্ডল যন্ত্র কি হবে? বিলুপ্ত হয়ে যাবে। টেলোফেজ দশায় স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমাকে বলো টেলোফেজ দশাটা ক্লিয়ার কিনা? টেলোফেজে মূলত যেই কাজগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের প্রোফেজের বিপরীত। একদম প্রথম ধাপ ছিল প্রোফেজে যা যা হয়েছিল টেলোফেজে তার উল্টাটা হবে। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু নিউক্লিয়াসের বিভাজন শেষ, মানে ক্যারিওকাইনেসিসটা কিন্তু শেষ। এখন আমাদের কি হবে? নিউক্লিয়াসটা বিভাজন হয়ে গেছে, এখন এটাকে যদি দুইটা কোষে পরিণত হইতে হয়, এই কোষের একদম মাঝ বরাবর ভেঙে গিয়ে দুইটা পার্ট সৃষ্টি হইতে হবে। তাহলেই তো আমরা বলতে পারবো একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়েছে, আমাদের মাইটোসিস বিভাজন হয়ে গেছে, তাই না? এখন এই যে আমাদের সাইটোপ্লাজমটা ভাগ হবে, সাইটোপ্লাজমের ভাগ হওয়াকে কি বলা হয়? সাইটোপ্লাজমের ভাগ হওয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের ভাগ হওয়াকে কি বলা হয় ভাইয়ারা বলো? সাইটোপ্লাজমের ভাগ হওয়াকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমটা কিভাবে ভাগ হবে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে চিত্রটা খেয়াল করো। এই যে সাইটোপ্লাজমের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক একটা অঙ্গাণু থাকে, এটা একটা কোষীয় অঙ্গাণু। এটা জানার জন্য কিন্তু তোমাদেরকে আগে চ্যাপ্টার পরে আসতে হবে, কোষের গঠন চ্যাপ্টারটা। ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক অঙ্গাণু থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা আসে, কণাগুলো এসে কোষের একদম মাঝ বরাবর জমা হওয়া শুরু হয়। এই মাঝ বরাবর জমা হতে হতে তারা এখানে একটা কোষ প্লেট তৈরি করে। এখানে তৈরি করবে কি? কোষ প্লেট। এখানে তৈরি করবে কোষ প্লেট। পরবর্তীতে এই কোষ প্লেটটা কোষটাকে দুই ভাগে ভাগ করে দিবে, একটা কোষ থেকে দুইটা নতুন কোষ তৈরি হয়ে যাবে। যখন এই দুইটা পুরোপুরি ভাগ হয়ে যাবে, আমি অন্য কাল দিয়ে দেখাই,
যখন এটা পুরোপুরি ভাগ হয়ে যাবে, আমাদের কোষ প্লেটটা পুরোপুরি ভাগ হয়ে যাবে, তখন দুইটা আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীর ক্ষেত্রে কি হবে? প্রাণীর ক্ষেত্রে আমরা উদ্ভিদ কোষেরটা একবার এখানে একে দেখাই, প্রাণী কোষেরটাও একে দেখাবো। ধরো এই হচ্ছে আমাদের টেলোফেজ দশায়, এই ছিল আমাদের উদ্ভিদ কোষ, এই পাশে একটা নিউক্লিয়াস, এই পাশে একটা নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের মধ্যে কি হয়? উদ্ভিদ কোষের মধ্যে এই যে সাইটোপ্লাজম আছে, কোষের মধ্যে সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক অঙ্গাণু থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা এসে কোষ প্লেট তৈরি করে। এই কোষ প্লেটটা পরবর্তীতে আমাদের এই কোষটাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। এই কোষ প্লেটটা এসে দুই ভাগে বিভক্ত করে দেয়, তখন আমাদের কিন্তু একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষে কি হবে? ভাইয়া? প্রাণী কোষে হচ্ছে দাঁড়াও, এই হচ্ছে উদ্ভিদ কোষে গেল। আর আমাদের প্রাণী কোষে ধরো এই ছিল আমাদের প্রাণী কোষের টেলোফেজ দশায় দুই পাশে দুইটা নিউক্লিয়াস, এবং এটা হচ্ছিল আমাদের কোষ ঝিল্লি। প্রাণী কোষের ক্ষেত্রে এই কোষ ঝিল্লিটা ধীরে ধীরে এভাবে ভিতরের দিকে ভাঁজ হওয়া শুরু করবে। কোষ ঝিল্লিটা ভিতরের দিকে ভাঁজ হওয়া শুরু করবে, এবং পরবর্তীতে গিয়ে এই ভাঁজটা যখন একসঙ্গে মিলে যাবে, তখন আমাদের প্রাণী কোষটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ মাইটোসিস, কোষ বিভাজন সম্পন্ন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিভাবে সাইটোকাইনেসিস ঘটে? এইভাবে ঘটে। আর প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের এইভাবে সাইটোকাইনেসিস ঘটে। তাহলে আমাকে বলো, মাইটোসিস তোমাদের ক্লিয়ার কিনা? আশা করি কোনো সমস্যা নাই মাইটোসিস নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন মাইটোসিস, কোষ বিভাজনটা হচ্ছে আমাদের বডিতে কেন হচ্ছে, তার নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে, কিছু উপকারী দিক আছে মাইটোসিসের, তাই না? মাইটোসিসের কিছু গুরুত্ব আছে। এখন আমরা জানবো মাইটোসিসের গুরুত্বগুলা কি কি। এগুলো আমি হাতেই লিখেছি তোমাদের জন্য। সবার আগে দেখো, আমাদের দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধির জন্য আমরা বললাম আমাদের দেহের সবগুলা কোষ যেই প্রক্রিয়া বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে, সেটাই হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। তার মানে আমাদের দেহের গঠনের জন্য, দৈহিক বৃদ্ধির জন্য মাইটোসিস, কোষ বিভাজন গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আমাদের একটা সিকিউর টপিক, এটা কিন্তু সিকিউতে আসে। এবং যখন তোমাকে মাইটোসিসের গুরুত্ব বলবে, তুমি কিন্তু মাইটোসিসের উপকারী দিক, অপকারী দিক দুইটাই বলতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে উপকারী দিকটা দেখি। আমাদের দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস প্রয়োজন। আমাদের দেখো জননাঙ্গ সৃষ্টি, এই যে এখন তোমরা অনেকে প্যাচ লাগাই ফেলবা যে ভাইয়া জননাঙ্গতে কেন মাইটোসিস, জননাঙ্গতে না মিওসিস হয়? জননাঙ্গের ভিতরে থাকে জনন মাতৃকোষ, ওই জনন মাতৃকোষে মিওসিস হয়ে জনন কোষ তৈরি হয়, এটা মনে রাখতে হবে। আর আমাদের জননাঙ্গ সৃষ্টি, এটা কিন্তু যেহেতু জননাঙ্গ আমাদের দেহের অংশ, এটা মাইটোসিসের মাধ্যমে তৈরি হচ্ছে। এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন মাতৃকোষ থেকে তৈরি হয়েছিল কি জনন কোষ, মিওসিস প্রক্রিয়ায়। ওই জনন কোষগুলো যখন আবার সংখ্যা বৃদ্ধি করতে যাবে, তারা কিন্তু আবার মাইটোসিসের সাহায্যই নিবে। বুঝতে পারছো? এখন কেন, এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, আমরা পরবর্তীতে বলতেছি। আচ্ছা, তারপরে আর কাজ কি? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা। আমাদের বডির সব বিপাকীয় কাজ কে করে? আমাদের কোষের নিউক্লিয়াস করে। এখন নিউক্লিয়াসের বিপাকীয় কাজ সম্পন্ন করার জন্য যেই উপাদানগুলো প্রয়োজন, এগুলো থাকে সাইটোপ্লাজমে। এই জন্য নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের একটা একটা নির্দিষ্ট অনুপাত ঠিক থাকতে হয়। এর নির্দিষ্ট অনুপাত ঠিক থাকে আমাদের ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে মাইটোসিসের মাধ্যমে, ঠিক আছে? তারপর আসো ক্রোমোজোমের সমতা রক্ষা। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা মাইটোসিসে কি দেখছি বলো? মাইটোসিসে অ্যানাফেজ ধাপটা একটু খেয়াল করো। আমাদের মেটাফেজ ধাপে সবগুলা সেন্ট্রোমিয়ার ছিল মাঝখানে, ক্রোমোজোম গুলো ছিল একসাথে। যখন অ্যানাফেজ ধাপে আমরা যাচ্ছি, মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার গুলা ভাগ হয়ে যাচ্ছে না? সেন্ট্রোমিয়ার গুলা মাঝ বরাবর ভাগ হয়ে অর্ধেক যাচ্ছে উপরে, অর্ধেক যাচ্ছে নিচে, তাই না? অর্ধেক যাচ্ছে উপরে, অর্ধেক যাচ্ছে নিচে। অর্থাৎ আমাদের এই যে নতুন কোষগুলা সৃষ্টি হইলো, তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। যেহেতু সমান সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান ক্রোমোজোম সংখ্যা থাকে মাইটোসিস কোষ বিভাজনে। এই জন্য মাইটোসিসকে বলা হয় সামীকরণিক কোষ বিভাজন। সামীকরণিক, তাকে বলা হচ্ছে
সামীকরণিক কোষ বিভাজন। আবার বলো, কেন সামীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে? যেহেতু নতুন সৃষ্ট কোষকে আমরা কি বলি? অপত্য কোষ বলি। আর যেই কোষ থেকে সৃষ্টি হয় তাকে বলি মাতৃকোষ। যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান, যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাকে আমি ক্রোমোজোম নাম্বার দিয়ে প্রকাশ করি, CN, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ইকুয়ালস টু বা সমান হচ্ছে আমাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আমাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান। এই কারণে আমরা মাইটোসিসকে কি বলি? সামীকরণিক কোষ বিভাজন বলি। ব্যাপারটা বুঝছো? যখন মিয়োসিসে যাব তখন আরো ভালোভাবে বুঝবা ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখো ক্রমাগত ক্ষয়পূরণ। যখন আমাদের দেহে কোনো জায়গায় আমরা আঘাত পাই, আমাদের কোনো জায়গায় কেটে যায়, ছিঁড়ে যায়, তখন ওই জায়গায় আবার কিভাবে ক্ষয়পূরণ হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি হয়, আমাদের ক্ষতস্থানটা পূরণ হয়। বংশবৃদ্ধি এবং অঙ্গজনন, নরমালি জননের জন্য উন্নত শ্রেণীর জীবে জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন দরকার হয় না। শুধুমাত্র আমাদের নিম্ন শ্রেণীর কিছু জীব তারা অঙ্গ জননের জন্য মাইটোসিস ব্যবহার করে। ঠিক আছে, এটুকু মনে রাখো। এগুলো হচ্ছে আমাদের মাইটোসিসের গুরুত্ব বা উপকারী দিক। এখন আমাদের মাইটোসিসের অপকারী দিক নিয়েও একটু জানতে হবে। মাইটোসিস, চিন্তা করো, মাইটোসিস মানে হচ্ছে তোমার দেহের কোষগুলো বিভাজিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এটাই মাইটোসিস। এখন মাইটোসিস যদি একটা নির্ধারিত লেভেলে না হয় বা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে না হয়, কোনো নিয়ন্ত্রণ না থাকে, সবসময় যদি মাইটোসিস আনলিমিটেড চলতেই থাকে, তোমার বডির কোষগুলো বাড়তে বাড়তে দেখবে বডির প্রত্যেকটা অঙ্গে টিউমার সৃষ্টি হয়ে গেছে। টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয়। টিউমার মানে কি? কোনো জায়গায় কোষ যদি অস্বাভাবিকভাবে বিভাজিত হইতে থাকে এবং একটা অস্বাভাবিক বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে টিউমার। টিউমার থেকে একসময় ক্যান্সার তৈরি হয়। এই কারণে যদি মাইটোসিস প্রক্রিয়া অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন আমাদের বডির মধ্যে টিউমার, ক্যান্সার ইত্যাদি রোগ সৃষ্টি হয়। বুঝতে পারছো? যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, আমাদের যে কোষ বিভাজন হচ্ছে, টোটাল কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে কিছু প্রোটিন আছে। এরকম একটা প্রোটিনের নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন। দেখো, আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে বা মাইটোসিস এর লেভেল নিয়ন্ত্রণ করে কিছু প্রোটিন আছে। কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিন, হচ্ছে নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন। নাম কি? নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন। আচ্ছা, কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিনের নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন। এখন আমাদের বডিতে কোনো রোগের কারণে বা যে কোনো কারণে যদি এই সাইক্লিন প্রোটিনটা ক্ষতিগ্রস্ত হয় বা সাইক্লিন প্রোটিনের কার্যক্রম নষ্ট হয়, তখন কিন্তু মাইটোসিস কোষ বিভাজন আর নিয়ন্ত্রণে থাকে না, অনিয়ন্ত্রিতভাবে, আনকন্ট্রোলড ভাবে চলতেই থাকে। এরকম দশায় আমাদের দেহে টিউমার, ক্যান্সার সৃষ্টি হয়। যদি একটা এক্সাম্পল দেই, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, নাম শুনছো কি? HPV, এটাকে বলা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটাকে বলা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসের কিছু জিন আছে। নাম হচ্ছে E6, E7। এই ভাইরাসের E6, E7 এই জিনগুলা গিয়ে কাজ করে আমাদের সাইক্লিন প্রোটিনের উপর। এবং সাইক্লিন প্রোটিনকে তারা ডিস্ট্রয় করে দেয় বা ধ্বংস করে দেয়। সাইক্লিন প্রোটিনকে ধ্বংস করে দেওয়ার কারণে আমাদের কোষ বিভাজনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তখন মাইটোসিস অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং তখন আমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস দেখা যায়। তখন
এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে পরবর্তীতে দেখা যায় জরায়ু মুখের ক্যান্সার, দেখা যায় জরায়ু মুখের ক্যান্সার। ঠিক আছে, শুধুমাত্র জরায়ু মুখের ক্যান্সারে যে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। এই এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আক্রমণ করলে যেই ক্যান্সারটা হয় সেটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। এছাড়াও কিন্তু আমাদের এই মাইটোসিস কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্রেন ক্যান্সার সবকিছুই হতে পারে। এই জন্য অনিয়ন্ত্রিত মাইটোসিসটা আমাদের পরীক্ষার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাইটোসিস নিয়ে আমাদের কথাবার্তা শেষ। এখন তোমাদের জন্য মাইটোসিস নিয়ে কিছু প্রশ্ন আছে, এমসিকিউ আছে, সিকিউ আছে, এগুলো আমি সলভ করে দিব না, এগুলো তোমাদের জন্য পিডিএফ এ থাকবে, তোমরা নিজেরা সলভ করবা। দেখবা যে যতটুকু আমরা আসলে পড়ছি, পড়াটা তোমার জন্য কতটুকু ইফিশিয়েন্ট হয়েছে, তুমি কতটুকু অ্যান্সার করতে পারতেছো এখান থেকে। ঠিক আছে, আমরা তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব না, আমরা এখান থেকে প্রশ্ন অ্যান্সার করব না, আমরা চলে যাবো আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী যে কোষ বিভাজন তার নাম হচ্ছে মিওসিস। মিওসিস পড়লে কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, মিওসিস পড়লে কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ। দেখছো চ্যাপ্টারটা কিন্তু বড় না, চ্যাপ্টারটা একদমই ছোট এবং খুবই ইজি। আমি এতক্ষণ যে ক্লাস করালাম তোমাদের কাছে কি কঠিন মনে হয়েছে? অনেস্টলি তোমরা জানায় তো কমেন্টে আমাকে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনটা কোথায় হচ্ছে আমরা বলছিলাম? এটা হচ্ছে জননাঙ্গের ভেতরে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে। এখন দেখো আমরা মজার টপিকে যাব। খেয়াল করো, খেয়াল করো, নর্মালি মানুষের বডিতে প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত? আমাদের মানুষের শরীরে, মানব দেহে প্রতিটি কোষে, মানব দেহে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত? মানব দেহে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত? তোমরা কি জানো? আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। আমাদের দেহে প্রতিটি কোষে, আমাদের দেহে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা। এবং আমরা নর্মালি 23টা ক্রোমোজোমকে বলি একটা সেট। 23টা ক্রোমোজোম মিলে তৈরি হয় এক সেট, এক সেট। 23টা ক্রোমোজোম মিলে তৈরি হয় এক সেট ক্রোমোজোম। এবং এই এক সেটকে আমরা বলি এন, একে আমরা বলি এন বা 1n, 1n অথবা শুধু এন বলি আমরা, একে আমরা বলি 1n অথবা শুধু এন বলি। ঠিক আছে, তাহলে এক সেট ক্রোমোজোমকে আমরা বলি এন। তাহলে আমাদের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত? আমরা বলতে পারি না 2n, যেহেতু এখানে 46টা থাকে। আমাদের বডির প্রত্যেকটা কোষে যেহেতু 46টা ক্রোমোজোম থাকে, মানে 2 সেট ক্রোমোজোম থাকে, যেহেতু 23টা ক্রোমোজোম নিয়ে একটা সেট হয়, তাই 46টা ক্রোমোজোম হচ্ছে আমাদের 2 সেট ক্রোমোজোম। আমরা তো বলতেই পারি, তাই না? এই যে যেহেতু আমরা 2n দিয়ে প্রকাশ করতে পারি, এজন্য আমরা বলি আমাদের দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড। আমাদের দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড। আমাদের দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড, মানে 2 সেট ক্রোমোজোম থাকে। দেহ কোষ হচ্ছে কি? ডিপ্লয়েড। ডিপ্লয়েড কথাটার মানে কি? ডিপ্লয়েড কথাটার মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট। আমাদের দেহে প্রত্যেকটা কোষে ক্রোমোজোম থাকে 2 সেট, ক্রোমোজোম থাকে 2 সেট, যেই কারণে আমরা বলি আমাদের দেহ কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড বা 2n, মানে 46টা ক্রোমোজোম যুক্ত। এখন এই দেহ কোষ আর জনন কোষের একটা বেসিক পার্থক্য আছে। আমরা যদি এখন জনন কোষের কথা বলি, আমরা যদি এখন জনন কোষের কথা বলি, দেখো সবার আগে আসো জনন মাতৃকোষ। আমাদের জনন মাতৃকোষ, দেখো জনন মাতৃকোষ বলতে কি বোঝায়? জনন মাতৃকোষ বলতে বোঝায় আমাদের জননাঙ্গের ভিতরে অবস্থিত ওই কোষগুলা যারা পরবর্তীতে জনন কোষ মানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করবে। খেয়াল করো, আমরা যদি একদম প্রথম স্লাইডে যাই, একদম প্রথম দিকে যাই, আমাদের পড়ার একদম প্রথম দিকে যদি আমরা আসি, খেয়াল করো এখানে আমরা কি বলেছিলাম? শুক্রাণু মাতৃকোষ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে জনন মাতৃকোষ, তাদের জনন মাতৃকোষকে বলা হয় শুক্রাণু মাতৃকোষ। এবং এই কোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় শুক্রাণু। এটা একটা জনন কোষ, এটা একটা জনন মাতৃকোষ। এটা হচ্ছে আমাদের জনন কোষ, এটা হচ্ছে জনন মাতৃকোষ। সেম ভাবে
ফিমেলদের ক্ষেত্রে তাদের জনন মাতৃকোষকে বলা হয় ডিম্বাণু মাতৃকোষ এবং তাদের জনন কোষকে বলা হয় ডিম্বাণু। এই জনন কোষটা তৈরি হয় জনন মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে। এখন এই জনন মাতৃকোষটা বা শুক্রাণু মাতৃকোষটা ছিল আমাদের ডিপ্লয়েড। যেহেতু এটা একটা দেহকোষের অন্তর্ভুক্ত, আমাদের বডির একটা পার্ট হচ্ছে জননাঙ্গ, জননাঙ্গের কোষ হচ্ছে জনন মাতৃকোষ। আমাদের বডির পার্ট হচ্ছে জননাঙ্গ, জননাঙ্গের কোষ হচ্ছে জনন মাতৃকোষ। যেমন আমি বলি হাত আমার বডির একটা পার্ট, আমার হাতের কোষকে আমরা কি বলবো? হাতের কোষকে নর্মালি পেশি কোষ বলি, তাই না? সেম ভাবে আমাদের জননাঙ্গ বডির একটা পার্ট, জননাঙ্গের যে কোষগুলো তাকে আমরা বলি জনন মাতৃকোষ। এখন হাতের একটা কোষ তো আমার 2N হবে, সেম ভাবে জনন মাতৃকোষও 2N, মানে 2 সেট ক্রোমোজোম যুক্ত, 2 সেট ক্রোমোজোম যুক্ত বা ডিপ্লয়েড কোষ, দেহকোষের মতোই। কিন্তু যে মিওসিস প্রক্রিয়ায় জনন কোষটা যে তৈরি হচ্ছে, মিওসিস প্রক্রিয়ায় জনন কোষটা যে তৈরি হচ্ছে, এইটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। এটা হচ্ছে কি হয়? হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড হয়। বুঝতে পারছো? হ্যাপ্লয়েড মানে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট হয়। এখন কেন হ্যাপ্লয়েড হয় খেয়াল করো, কেন হ্যাপ্লয়েড হয় খেয়াল করো। আমরা এখানে কি বললাম? শুক্রাণু এবং ডিম্বাণু যুক্ত হয়ে তৈরি হচ্ছে জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি হচ্ছে একটা জাইগোট। এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা। আমরা প্রাইমারিলি এরকম ছিলাম মাতৃগর্ভে, একটা কোষ ছিলাম শুধু, জাইগোট। তাহলে খেয়াল করো, আমরা এখন আবার আমাদের আগের স্লাইডে ফেরত আসি। এটা তোমাদেরকে একটু মনে করানোর জন্য দেখাইলাম আমি, তোমাদের জন্য একটু মনে পড়ে কথাগুলা, তাই দেখাইলাম এটা। আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসি আবার। আসো দেখো, আমরা কি বললাম? আমাদের দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 46টা, আমাদের 2N, ঠিক আছে? কিন্তু আমাদের জনন কোষে, আচ্ছা জনন মাতৃকোষ, এটাও তো এক ধরনের দেহকোষ, এটাও হচ্ছে এক ধরনের দেহকোষ, এটাও এক ধরনের দেহকোষ। যেহেতু জননাঙ্গের কোষ মানে জনন মাতৃকোষ, এটাও এক ধরনের দেহকোষ, সেও হচ্ছে ডিপ্লয়েড, সেও হচ্ছে ডিপ্লয়েড। এখন চিন্তা করো, যদি জনন মাতৃকোষের মধ্যে মিওসিস বিভাজন না হয়ে মাইটোসিস বিভাজন হইতো, যদি মিওসিস বিভাজন না হয়ে মাইটোসিস বিভাজন হইতো, তাহলে কি হইতো? আমরা মাইটোসিস কোষ বিভাজনকে কি বলছি? সামীকরণিক বিভাজন বলছি না? মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কি নাম দিছি? মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কি নাম দিছি? সামীকরণিক কোষ বিভাজন না? মানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 2N হয়, নতুন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 2N। অর্থাৎ আমাদের নর্মাল দেহকোষ যদি ডিপ্লয়েড হয়, তার মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হয়ে নতুন যে কোষ সৃষ্টি হবে সেটাও ডিপ্লয়েড হবে। বুঝতে পারছো? এখন আমাদের জনন মাতৃকোষ হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ, জনন মাতৃকোষ হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। এই জনন মাতৃকোষের মধ্যে যদি মাইটোসিস হইতো, জনন মাতৃকোষের মধ্যে যদি মাইটোসিস হইতো, তাহলে আমাদের এখান থেকে যে শুক্রাণু তৈরি হয়, এখান থেকে যে শুক্রাণু তৈরি হয়, এখান থেকে যে শুক্রাণু তৈরি হয়, এই শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটা যদি মিওসিস না হয়ে মাইটোসিস হইতো, শুক্রাণু কি হইতো? শুক্রাণু হইতো 2N। যদি আমাদের এখানে, যদি এখানে জনন মাতৃকোষে মিওসিস না হয়ে মাইটোসিস হইতো, মিওসিস না হয়ে যদি মাইটোসিস হইতো, শুক্রাণুটা হইতো 2N। সেম ভাবে আবার এদিকে আমাদের ডিম্বাণু কি হইতো? ডিম্বাণু হইতো 2N। সেম ভাবে আমাদের ডিম্বাণু হইতো 2N। সেম ভাবে ডিম্বাণু কি হইতো? ডিম্বাণু হয়ে যাইতো 2N। এখন আমাদের জাইগোটটা কিভাবে সৃষ্টি হয়? শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে না? তাহলে শুক্রাণু আসলো, ডিম্বাণু আসলো, তারা মিলে কি তৈরি করবে? মিলে তৈরি করবে 4N। 4N। চিন্তা করো, আমাদের বডির মধ্যে প্রত্যেকটা দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46, মানে কি 2N, 2 সেট ক্রোমোজোম থাকবে। তোমার দেহকোষে যদি 4 সেট ক্রোমোজোম থাকে, তুমি কি আর মানুষ থাকবা? মানুষ থাকবা না। মানুষের দেহে ক্রোমোজোমের সেট হচ্ছে 2টা, এই জন্য 46টা বলে। কবুতরের হচ্ছে 80টা, গরুর ছাগলের হচ্ছে 60টা। অর্থাৎ প্রত্যেক প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। তাই তোমার বডিতে প্রত্যেকটা কোষে যদি ক্রোমোজোম সংখ্যায় চেঞ্জ হয়ে যায়, তুমি কিন্তু মানুষ থেকে অন্য কোনো প্রজাতিতে পরিণত হয়ে যেতে পারো। বুঝতে পারছো? এই জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার জন্য, ক্রোমোজোম সংখ্যা যাতে চেঞ্জ না হয় আমাদের দেহের কোষে, যেহেতু এখান থেকে একটা আমাদের জাইগোট তৈরি হচ্ছে, যেহেতু এটা হচ্ছে জাইগোট, এই জাইগোটের মধ্যে আবার আমাদের মাইটোসিস বিভাজন হইতে হইতে আমাদের পুরো দেহ তৈরি হয়, তাই না? এই জাইগোটের মধ্যে মাইটোসিস বিভাজন হইতে হইতে আমাদের পুরো দেহ তৈরি হয়। তাহলে আমাদের প্রত্যেকটা দেহতে, প্রত্যেকটা কোষেই তো 4N ক্রোমোজোম থাকতো। যেহেতু মাইটোসিস সামীকরণিক, ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয় না, মাতৃকোষে যত ক্রোমোজোম, অপত্য কোষে তত ক্রোমোজোম। এই কারণে আমাদের জনন মাতৃকোষে মাইটোসিস হয় না, জনন মাতৃকোষে মাইটোসিস হয় না। এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল, ঠিক আছে? তাহলে চলো আমরা অ্যাড করি, এই পেজে আমরা অ্যাড করি আমাদের জনন মাতৃকোষ অর্থাৎ
ফর ফর মেলদের জন্য আমাদের জনন মাতৃকোষের নাম হচ্ছে শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ। এবং ফর ফিমেল এই জনন মাতৃকোষটা হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ। লিখতে পারো ডিম্বাণু মাতৃকোষ, ঠিক আছে, ডিম্বাণু মাতৃকোষ। ওকে, শুক্রাণু মাতৃকোষটা কি? শুক্রাণু মাতৃকোষটা একটা দেহকোষ এবং এটা হচ্ছে টুয়েন মানে 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট, 46টা ক্রোমোজোম বিশিষ্ট। ডিম্বাণু মাতৃকোষটা হচ্ছে টুয়েন, 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট বা 46টা ক্রোমোজোম বিশিষ্ট। শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু মাতৃকোষ থেকে তৈরি হবে শুক্রাণু। কোন প্রক্রিয়ায়? মেয়োসিস প্রক্রিয়ায়, মেয়োসিস বা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হয় মিয়োসিস বা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। তাহলে শুক্রাণু মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে, ডিম্বাণু মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে ডিম্বাণু। শুক্রাণুটা হচ্ছে আমাদের এন এবং ডিম্বাণু হচ্ছে আমাদের এন, মানে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট। তারা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড কোষ, তারা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট, আর 2 সেট ক্রোমোজোম থাকলে কি বলবো আমরা? ডিপ্লয়েড। তাহলে আমাদের দেহকোষগুলো ডিপ্লয়েড। দেহকোষের মধ্যে যখন মাইটোসিস বিভাজন হয়, নতুন দেহকোষ তৈরি হয়, এগুলোও হচ্ছে ডিপ্লয়েড। জনন মাতৃকোষ একটা দেহকোষ, তাই সে ডিপ্লয়েড। জনন মাতৃকোষটা যখন বিভাজিত হয়ে শুক্রাণু হয়ে গেছে মিয়োসিস প্রক্রিয়া, সেই হয়ে গেল হ্যাপ্লয়েড। এখন এই হ্যাপ্লয়েড কোষ আর এই হ্যাপ্লয়েড কোষ মিলে তৈরি করবে জাইগোট। তৈরি করবে কি? জাইগোট। তৈরি করবে জাইগোট। জাইগোটটা হচ্ছে প্রাইমারি সেল, যেটা আমাদের মাতৃগর্ভে ছিল। এই জাইগোট থেকে আমাদের পুরো দেহ তৈরি হয়েছে। জাইগোটটা হচ্ছে আমাদের 2n বা ডিপ্লয়েড। জাইগোটটা হচ্ছে আমাদের 2n বা ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড জাইগোটের মধ্যে এখন মাইটোসিস বিভাজন হইতে হইতে তার মধ্যে মাইটোসিস বিভাজন হইতে পূর্ণাঙ্গ প্রাণী দেহ তৈরি হয়। পূর্ণাঙ্গ দেহ তৈরি হচ্ছে, বুঝতে পারছো? তার মানে একটা বেসিক পার্থক্য মিয়োসিস এবং মাইটোসিসের। মাইটোসিসে মাতৃকোষে যতগুলা ক্রোমোজোম ছিল, অপত্য কোষে ততগুলাই ক্রোমোজোম থাকবে। আর মিয়োসিসে মাতৃকোষে যতগুলা ক্রোমোজোম ছিল, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো মিয়োসিসের আউটলাইনটা একটু। মিয়োসিসে এটা হচ্ছে আমাদের একটা মাতৃকোষ, এটা হচ্ছে মাতৃকোষ, জনন মাতৃকোষ। মিয়োসিসে এটা হচ্ছে আমাদের কি? জনন মাতৃকোষ। জনন মাতৃকোষে ছিল আমাদের 2n সংখ্যক, মানে 46টা ক্রোমোজোম। জনন মাতৃকোষটা সে বিভক্ত হয়ে গেছে আরো নতুন 2টা কোষে। এই 2টা কোষে আমাদের নিউক্লিয়াস হচ্ছে n বা ক্রোমোজোম হচ্ছে এক সেট। মিয়োসিসের ধাপ 2টা, মিয়োসিস 1 এবং মিয়োসিস 2। মাইটোসিসের যেমন 5টা ধাপ পড়ছি, মিয়োসিসের 2টা, মিয়োসিস 1 এবং 2। এটা হচ্ছে আমাদের মিয়োসিস 1, এটা হচ্ছে মিয়োসিস 1, এটা হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের মিয়োসিস 1 ছিল, এটা ছিল মিয়োসিস 1। তাহলে মিয়োসিস বিভাজনের 2টা ধাপ, একটা মিয়োসিস 1, একটা মিয়োসিস 2। এটা হচ্ছে মিয়োসিস 1, অন্য কালি ইউজ করি, আমি লাল কালি ইউজ করি। এটা হচ্ছে মিয়োসিস 1 প্রথম বিভাজন, এটা হচ্ছে মিয়োসিস 2 বা দ্বিতীয় বিভাজন। এখন আমাদের মিয়োসিস 1 দেখলাম, মিয়োসিস 2 এ কি হবে? মিয়োসিস 2 এ কি হবে? এই কোষ থেকে নতুন 2টা কোষ তৈরি হবে, এই কোষ থেকে নতুন 2টা কোষ তৈরি হবে, এবং নতুন সৃষ্ট কোষগুলোতে কিন্তু আবার ক্রোমোজোম সংখ্যা n থাকবে। তাহলে এই পার্টটার নাম হচ্ছে মিয়োসিস 2, এটার নাম হচ্ছে মিয়োসিস 2, এই পার্টটার নাম হচ্ছে মিয়োসিস 2। বুঝতে পারছো? তাহলে আমাদের মিয়োসিস কোষ বিভাজন হচ্ছে জনন মাতৃকোষে। মিয়োসিসের ধাপ 2টা, মিয়োসিস 1 এবং মিয়োসিস 2। মিয়োসিস 1-এই আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, এবং মিয়োসিস 2-এ এই নতুন সৃষ্ট 2টা কোষ থেকে আবার 2টা নতুন কোষ তৈরি হচ্ছে। এই যে মিয়োসিস 2, এটা মূলত এক প্রকার মাইটোসিস। এটা মূলত এক প্রকার মাইটোসিস, কারণ দেখো এই নতুন 2টা কোষ তৈরি হয়েছে কার থেকে? এর থেকে না। মানে এই কোষটা হচ্ছে এই 2টা কোষের মাতৃকোষ,
সে মাতৃকোষ। কার মাতৃকোষ? এই দুইজনের মাতৃকোষ, বুঝছো? তার ক্রোমোজোম সংখ্যা ছিল n, তাদেরও হচ্ছে n, মানে এখানে মূলত মাইটোসিস হয়েছে। মানে মিওসিস 2 এক প্রকার মাইটোসিস বা সামীকরণিক বিভাজন বা সমবিভাজন। আর মিওসিস 1 যেটা, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। তাহলে মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম তৈরি হয় বা যুক্ত থাকে নতুন সৃষ্ট কোষগুলাতে। মাইটোসিসে একটা মাতৃকোষ থেকে কয়টা কোষ তৈরি হয়েছিল? 2টা কোষ। ওই 2টা কোষের মধ্যেই মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম ছিল। আর মিওসিসে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়েছে এবং তাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মাতৃকোষের অর্ধেক। মাতৃকোষে ছিল 2n, তাদের মধ্যে হচ্ছে n। ক্লিয়ার? ওকে, এখন মিওসিস, এই মিওসিস কোষ বিভাজন, আবার এখানে এই কথাগুলাই বলা হয়েছে কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো, আমাদের জনন মাতৃকোষ, এখান থেকে মিওসিস হয়ে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, এগুলো মিলে আমাদের ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে। একই কথা তোমাদেরকে আমি চিত্রকে বুঝাই ফেলছি, কোনো চিন্তা নাই। এখন আসো আমাদের মিওসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব যেরকম পড়ছিলাম, মিওসিসের গুরুত্ব কিন্তু আমাদের সিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, তাই এটা আমাদের পড়তে হবে। মিওসিসের গুরুত্ব হচ্ছে জনন কোষ সৃষ্টি। জনন কোষ কোনটা? শুক্রাণু ডিম্বাণু। জনন কোষ হচ্ছে আমাদের শুক্রাণু ডিম্বাণু। জনন কোষ হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। এগুলা তৈরি করা হচ্ছে আমাদের কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। শুক্রাণু ডিম্বাণু যদি তৈরি না হইতো আমাদের বংশবৃদ্ধিই হইতো না। তাই বংশবৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন। দ্বিতীয়টা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। এই যে আমাদের মিওসিসের মধ্যে কি হচ্ছে, মিওসিসের মধ্যে কি হচ্ছে খেয়াল করো। আমাদের নর্মালি আমাদের দেহের সবগুলা কোষ কি 2n না? কিন্তু জনন কোষে হচ্ছে n। 2টা জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু মিলে আবার তৈরি হচ্ছে আমাদের জাইগোট। এই জাইগোট থেকে আমাদের পুরো বডি সৃষ্টি হয়। মানে জাইগোটটা কিন্তু আবার 2n হয়ে যায়। শুক্রাণুর একটা n, ডিম্বাণুর একটা n মিলে 2n জাইগোট তৈরি হচ্ছে। এখন খেয়াল করো, যদি মিওসিসে n মানে আমাদের হ্যাপ্লয়েড কোষ তৈরি না হয়ে, যদি মিওসিস না হয়ে মাইটোসিস হইতো, তাহলে শুক্রাণু হইতো 2n, ডিম্বাণু হইতো 2n, মানে 46 ক্রোমোজোম বিশিষ্ট। তখন আমরা যে নতুন জীব তৈরি হইতাম, আমাদের বডিতে ক্রোমোজোম হইতো কি 4n, ক্রোমোজোম হয়ে যেত কি 92টা, ক্রোমোজোম হইতো কি 92টা। তখন আমরা মানুষ না হয়ে অন্য কোনো প্রজাতি হয়ে যেতাম, বুঝছো? মানুষ না হয়ে অন্য কোনো প্রজাতি হয়ে যেতাম। যেমন কবুতরের ক্রোমোজোম 80টা, গরু ছাগলের ক্রোমোজোম 60টা, অন্য কিছু হয়ে যেতে পারতাম আমরা মানুষ না হয়ে। মানুষের ক্রোমোজোম 46টা থাকতে হবে। এই 46টা ক্রোমোজোম ধ্রুব রাখার জন্য আমাদের এখানে মায়োসিস বা মিওসিস কোষ বিভাজন হচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? পরবর্তীটা দেখো, আমাদের প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। প্রজাতির স্বকীয়তা ঠিক থাকতেছে। ক্রোমোজোম সংখ্যা যদি কম বেশি হয়ে যেত, প্রজাতি চেঞ্জ হয়ে যেত, মানুষ আর মানুষ থাকতো না। হোমো স্যাপিয়েন্স থেকে হোমো অন্য কিছু তৈরি হয়ে যেতে পারতো, বা অন্য সামথিং স্যাপিয়েন্স তৈরি হয়ে যেতে পারতো। আচ্ছা, তারপর হচ্ছে জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য সৃষ্টি। কিভাবে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে? শুক্রাণু থেকে আসতেছে তোমার বডির একটা পার্ট, মানে তোমার যে কোষের অর্ধেক পার্ট আসে শুক্রাণু থেকে, মানে অর্ধেক ক্রোমোজোম শুক্রাণু থেকে, বাকি অর্ধেক ক্রোমোজোম আসে ডিম্বাণু থেকে। পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ। 700 কোটি মানুষের মধ্যে দেখবা 100% মিল কখনোই হবে না। সবাই একটু না একটু ডিফারেন্ট থাকবেই। যারা টুইন হয় তারাও কিন্তু ফুললি মিলে না, কিছু না কিছু পার্থক্য থাকেই। এই পার্থক্য বা জিনগত বৈচিত্র্য কেন সৃষ্টি হয়? এই যে বাবার এবং মায়ের জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলনের কারণে নতুন যে জাইগোট তৈরি হচ্ছে, অবশ্যই একটা ইউনিক বৈশিষ্ট্য নিয়ে তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের বৈচিত্র্য বজায় রাখার জন্য। আর মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, এটা নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার, আচ্ছা কেন বলা হয় আমি এখানে অ্যান্সার দিচ্ছি। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। অর্থাৎ আমাদের মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, ঠিক আছে? এই কারণে আমরা তাকে বলি হ্রাসমূলক বিভাজন এবং মাইটোসিসকে বলি সামীকরণিক বিভাজন। আমাদের কিন্তু চ্যাপ্টার কিন্তু আমাদের এখানে শেষ।
চ্যাপ্টার শেষ, তোমরা এখন আলহামদুলিল্লাহ বলে রিলিফ নিতে পারো। সবচেয়ে লাস্ট আমাদের সিকিউর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিসের পার্থক্য। মাইটোসিস এবং মিয়োসিসের পার্থক্য, এটা আমাদের সিকিউর জন্য একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে পরীক্ষাটা ঘুরে ফিরে আসে এসএসসিতে, তাই আমরা পার্থক্যটা একবার দেখে ফেলি। দেখো মাইটোসিস কোথায় হচ্ছে? মাইটোসিস হয় আমাদের উন্নত উদ্ভিদ প্রাণীর দেহকোষে। উন্নত উদ্ভিদ প্রাণীর দেহকোষে। আর মিয়োসিস কোথায় হবে? জনন মাতৃকোষে। খেয়াল রাখবা, জনন কোষ না কিন্তু, জনন মাতৃকোষ। মাস্ট জনন মাতৃকোষ। অনেকে পরীক্ষায় জনন কোষ দাগায় দিয়ে আসে, কিন্তু অ্যান্সার হবে জনন মাতৃকোষে, সবসময় মনে রাখবা। অপত্য কোষের সংখ্যা, মাইটোসিস থেকে নতুন কোষ তৈরি হয় 2টা, মিয়োসিস থেকে নতুন কোষ তৈরি হয় 4টা। ঠিক আছে, 2টা এবং 4টা। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মাইটোসিসে নতুন যে কোষগুলো তৈরি হয় তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান। তাদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে মাতৃকোষের সমান। তাদের মধ্যে মাতৃকোষের সমান। এই জন্য আমরা এটাকে বলি, এটাকে বলি হচ্ছে আমরা সামীকরণিক কোষ বিভাজন। আর মিয়োসিসে থাকে মাতৃকোষের অর্ধেক, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, মাতৃকোষের অর্ধেক। এই কারণে আমরা মিয়োসিস কোষ বিভাজনকে বলি হ্রাসমূলক কোষ বিভাজন। ঠিক আছে, তারপর দেখো নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের আচ্ছা এখানে এটা পয়েন্ট আসলে ভুল লিখেছে, শুধুমাত্র নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন হবে। আমি এটা একটু মুছে ঠিক করছি। ঠিক আছে, এটা আমি একটু মুছে তারপর ঠিক করি। আর একটু কালিটা মোটা করি, তাহলে তাড়াতাড়ি মোছা যাবে সম্ভবত। হ্যাঁ ঠিক আছে, আমাদের 4 নম্বর পয়েন্টে যে পার্থক্যের কথা বলা হয়েছে, সেই পার্থক্যটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় এবং আমাদের সাইটোপ্লাজম কয়বার বিভাজিত হয়। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, সাইটোপ্লাজম কয়বার বিভাজিত হয়, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো এখানে হচ্ছে যে পয়েন্ট, নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম কয়বার বিভাজিত হয়। যদি তোমরা মনে রাখো মাইটোসিসের আমরা যে 5টা ধাপ দেখছিলাম, 5টা ধাপে ছিল টোটাল 2টা পর্যায়। একটা ক্যারিওকাইনেসিস বা আমাদের নিউক্লিয়াসের বিভাজন, একটা ছিল সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এখানে আমাদের নিউক্লিয়াসের বিভাজন হবে একবার এবং সাইটোপ্লাজমের বিভাজন হবে একবার। নিউক্লিয়াসের বিভাজন হবে আমাদের একবার এবং সাইটোপ্লাজমের বিভাজন হবে আমাদের একবার। বুঝতে পারছো? নিউক্লিয়াসের বিভাজন একবার, সাইটোপ্লাজম একবার। কিন্তু মিয়োসিসে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, মিয়োসিসে আমাদের নিউক্লিয়াসের বিভাজন হবে 2 বার এবং সাইটোপ্লাজমের বিভাজন হবে আসলে একবার। নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে 2 বার এবং সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে একবার হবে, যেই কারণে এখানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এটাকে বলতে পারো ক্যারিওকাইনেসিস একবার, সাইটোকাইনেসিস একবার। ক্যারিওকাইনেসিস 2 বার, সাইটোকাইনেসিস একবার। বুঝছো? সর্বশেষ যে পার্থক্য, কাজ। মাইটোসিসের কাজ কি? মাইটোসিসের কাজ হচ্ছে আমাদের দেহকোষের সংখ্যা বৃদ্ধি। আমাদের দেহকোষের সংখ্যা বৃদ্ধি, দেহকোষের সংখ্যা বৃদ্ধি। আর মিয়োসিসের কাজ কি? মিয়োসিসের কাজ হচ্ছে জনন কোষ সৃষ্টি। মিয়োসিসের কাজ হচ্ছে জনন কোষ সৃষ্টি। আচ্ছা আমি একবার চেক করি তোমাদের আর কিছু বাকি আছে কিনা। খাতায় আসলে লিখে এনেছিলাম যে তোমাদের আজকে আমি কি কি টপিক শেষ করব, দেখি একবার। ঠিক আছে, আর কিছু বাকি নেই, মোটামুটি আমাদের ক্লাস এখানেই শেষ। এখানে পার্থক্যতে দেখি আমরা আর কিছু এড করতে পারি কিনা। আচ্ছা তোমাদের জন্য পরে আরো এমসিকিউ আছে, এগুলা তোমরা পরের বার দেখে নিবা। এখানে হচ্ছে মনে হয় সাইটোপ্লাজম লিখেছিলাম, বাট এখানে অ্যাকচুয়ালি ক্রোমোজোম হওয়ার কথা, হচ্ছে ক্রোমোজোম হওয়ার কথা।
এখানে হচ্ছে ক্রোমোজোম হবে। দেখো এটা আমি এই কালে কেটে দিচ্ছি, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন। ক্রোমোজোমের বিভাজন এখানে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজম না ক্রোমোজোম লেখা ছিল, তাই আমি আসলে সি দিয়ে ক্রোমোজোম লিখেছি, বাট কেন যেন একটা খটকা ছিল মনে, আসলে সাইটোপ্লাজম নাকি ক্রোমোজোম। যাই হোক, নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে একবার, মাইটোসিসে ক্রোমোজোম বিভাজিত হচ্ছে একবার, আর মিওসিসে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, যেই কারণে মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। ঠিক আছে, ক্রোমোজোম যদি দুইবার বিভাজিত হইতো ক্রোমোজোমের সংখ্যাও সমান হইতো, এই জন্য এখানে অর্ধেক হয়ে যায় যেহেতু একবার বিভাজিত হচ্ছে। তো তোমাদের কিন্তু চ্যাপ্টারের পড়া এখানে শেষ। আশা করি ক্লাসটা যদি পুরোপুরি করে থাকো বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে তোমাদের জন্য এমসিকিউ এবং সিকিউ কিছু প্র্যাকটিস আছে, আশা করি তোমরা পিডিএফ থেকে এগুলো শেষ করে ফেলবা। শেষ করলে চ্যাপ্টার নিয়ে মোটামুটি যা যা প্রশ্ন আসে পরীক্ষায় তা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা এবং ওয়েট করবা আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য। তোমাদের এসএসসির একদম সব, তোমাদের সায়েন্স বলো এবং সায়েন্স ছাড়া যে জেনারেল সাবজেক্টগুলো আছে যেমন বাংলা, ইংরেজি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ইসলাম নৈতিক শিক্ষা, সব বিষয়ে এক এক করে ফুল প্লেলিস্ট আসবে, ন্যানো এসএসসি প্লেলিস্ট বাই ডিএস ডাইনামিক স্কুল, যেটা করলে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, একাডেমিকের জন্য অন্য কোথাও দৌড়াতে হবে না। তো ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।